আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৬ এবং ২৭ ব্যাচের শিক্ষার্থী। সো তোমাদের সাথে ক্লাসটা কন্টিনিউ হচ্ছে। আজকে আমরা চলে আসছি অলরেডি আমাদের যে ৪ নাম্বার লেকচার, ঠিক সেখানে ৪ নাম্বার লেকচারে। তো ৪ নাম্বার লেকচারটা একটু স্পেশাল। অলরেডি এই প্লেলিস্টটা তোমাদের কাছে একটু স্পেশাল ব্যাপার-স্যাপার হিসেবে কাজ করতেছে। কেন? কারণ আমি তোমাকে বলছিলাম এই প্লেলিস্টটা নিব হচ্ছে ঠিক টিউশন যেভাবে করাইতাম, তোমাকে একটা হোম টিউটর বাসায় ঠিক যেভাবে করাইতো, ঠিক সেই ফিলটা দেওয়ার জন্য এই ক্লাসটাকে একসাথে নেওয়া। তো চলো আমরা শুরু করতেছি। এবং আজকের ক্লাসটার মধ্যে কি কি করাবো আমরা, আজকে যেটা করব আমরা হচ্ছে কেপিকেসি লাস্ট লেকচারে আমরা প্রুফ করছিলাম, কেপিকেসি কিছু হালকা পাতলা ম্যাথও দেখছিলাম, ঠিক সেইটার থেকে আজকে আমরা এইটার ম্যাথগুলো করবো আর কি। এই লেকচারটা আমার কাছে খুব বেশি কেন জানি একটু আলাদা বা ভালো লাগার একটা লেকচার হইতে যাইতেছে। কেন কেন কারণ হচ্ছে এই ম্যাথগুলা খুব বেশি জটিল না, বাট আমরা না এই ম্যাথগুলোকে একটু জটিল করে ফেলি। তো কেমিস্ট্রি ম্যাথ কখনোই জটিল না, কেমিস্ট্রি ম্যাথগুলো হচ্ছে সহজ থাকে, জাস্ট বুঝতে হয় যে ম্যাথগুলো কীভাবে সলভ করতে হবে আর কি। তো চলো আমি ঠিক ওই পার্টটাকে তোমাকে খুব ভালো করে বুঝাবো, দেন আমরা সলভ করবো। সো অলরেডি তোমরা জানো যে আমাদের সাথে কমিউনিটি আকারে যুক্ত হওয়ার চান্সগুলো আসলে কোথায় কোথায়, গ্রুপ, পেজ, টেলিগ্রাম, ইউটিউব চ্যানেল সবগুলোর মধ্যে। অ্যান্ড তুমি অবশ্যই ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে সাথে রাখবা, কারণ কেমিস্ট্রি পড়াচ্ছি, সেখানে তুমি কেমিস্ট্রির নলেজ পেলে তো কোনো ক্ষতি নেই, তুমি কাজটা করবা। এর বাইরে তোমাদের জন্য আমাদের ওয়েবসাইটটা অলওয়েজ ভিজিট করতে বলবো। সেই ওয়েবসাইটটা oxychem.net, সেখান থেকে তুমি তোমার নেসেসারি ইনফরমেশনগুলো পাবা, ফ্রি অ্যান্ড পেড সবগুলোই পাবা। ঠিক আছে, ওকে। শুরুতেই আসো, আমরা গত লেকচারে ছিলাম হচ্ছে এখানে কেপিকেসিতে ছিলাম, রাইট? সো কেপিকেসি থেকে আমরা কী কী পড়ছিলাম? কেপিকেসি থেকে আমরা এই জিনিসগুলো পড়ছিলাম, যেমন ধরো আমরা কিছু আইডিয়া নিয়েছিলাম, যে ধরো PCl5 থেকে আইডিয়া শুরু করছি, সেখান থেকে আমরা এটা একটা সাম্যাবস্থায় রাখতেছিলাম, রাখার পরে PCl3 ধরো তৈরি করছিলাম, পাশাপাশি ধরো যে Cl2 তৈরি করছি আর কি। এই তো ঘটনাটা। আচ্ছা, এখান থেকে আমরা এরকমও পড়ছিলাম, ইনিশিয়ালি এটা ছিল হচ্ছে 1 মোল, এটা ছিল হচ্ছে 0, এটাও ছিল 0, বাট যখন আমরা ইকুইলিব্রিয়াম ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় যখন আসলো, সো 1 থেকে আলফা পরিমাণ চলে যায়, আলফা পরিমাণ চলে যায়। এই হচ্ছে ব্যাপারগুলো ছিল আর কি। তাহলে তুমি আমাকে বলো তো, ঠিক এইখান থেকে কতগুলো জিনিসপত্র ছিল যা নিয়ে কিনা আমাদের পড়াশোনা করার দরকার ছিল। যেমন আমি ধরো একটা বলি, যেমন ধরো আমাদের মূল টার্গেট হচ্ছে কেপিকেসি নির্ণয় করা, কেপি অথবা কেসিটা নির্ণয় করা, এটা হচ্ছে আমাদের টার্গেট, এটা হচ্ছে আমাদের মূল টার্গেটটা। এখন আমাদের কাছে কী কী জিনিস দেওয়া থাকতে পারে, এক নাম্বার ধরো দেওয়া থাকতে পারে আমাদের কাছে আলফা দেওয়া আছে, আমাকে বের করতে হবে হচ্ছে কেপি বা কেসি বের করতে হবে, এইটা একটা টাইপের ম্যাথ হতে পারে। আবার ধরো আমার কাছে আলফা দেওয়া নেই, আলফা মানে যেন কী বলছিলাম, বিয়োজন মাত্রা। আবার তো আলফা দেওয়া নেই, বাট আমাকে মোল সংখ্যা দেওয়া আছে, মোল মানে হচ্ছে এন, যদি এটাকে আলফা বলে বিবেচনা করতে পারো, তো মোল সংখ্যা দেওয়া আছে, সেখান থেকেও কেপিকেসি বের করতে পারে। তাহলে দুটো টাইপের ম্যাথ গেল। এবার আসো 3 টাইপের কথা। ধর আমাকে মোল সংখ্যা দেওয়া নাই, বাট আমাকে আসলে গ্রাম পরিমাণ দেওয়া আছে, ডাব্লু মানে বলতেছে গ্রাম পরিমাণ দেওয়া আছে, সেখান থেকে আমাকে কেপিকেসি বের করতে বলতেছে। এইটা এক টাইপের দিকে গেল আর কি। যদি এটা টাইপ না, এন, ডাব্লু এগুলো আসলে খুবই ক্লোজ একটা জিনিস, এরকম। ধর যে এটা না দিয়ে থেকে আমাকে আবার বলছে কি এটা দেইনি, আমাকে বলছে আরেকটা টাইপের কথা, যে এরকম টাইপ আছে, আমাকে বলছে পার্সেন্টেজ দিয়ে দেওয়া আছে, সাম্যাবস্থায় ওর পার্সেন্টেজ দিয়ে দেওয়া আছে, তখন আমাকে কেপিকেসি বের করতে বলতে পারে। আবার ধরো আমাকে এইটা না থেকে আমাকে বলছে হচ্ছে পার্সেন্টেজ না দিয়ে বলছে হচ্ছে কে এফ আর হচ্ছে কে বি দেওয়া আছে, এই সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক, তখন আমাকে বলছে হচ্ছে কেপিকেসি বের করতে। তাহলে কয়টা টাইপ গেল? অলরেডি 1টা 2টা 3টা 4টা 5টা টাইপের ম্যাথ আমরা পেয়ে গেছি, অলরেডি কিন্তু পেয়ে গেছি। ওকে, এরপরে খোদ ধরো যে কেপি কেসির মধ্যে কেপি দেওয়া আছে, কেসি নির্ণয় করো, কেসি দেওয়া আছে, কেপি নির্ণয় করো, এরকমও বলতে পারে। আবার উল্টো দিক থেকেও বলতে পারে এরকম, কেপি কেসি তোমার কাছে দিয়ে দেওয়া আছে, তুমি হচ্ছে সেখান থেকে আলফাটা বের করবে আর কি, এটাও তোমাকে কখনো বের করতে বলতে পারে। তার মানে টাইপগুলো আমরা মনে হয় মোটা থেকে ক্লিয়ার হয়ে গেছে। এই টাইপের ম্যাথগুলোই কিন্তু আসে, সো আমাদের কাজ হবে এই প্রত্যেকটা টাইপ ধরে ম্যাথ করা। বুঝতে পারছো? কেমিস্ট্রিতে তুমি যখন ম্যাথ করতে যাবা, তখন আগে বুঝবা যে ম্যাথগুলো আসলে কীরকম হইতে পারে, কী কী দেওয়া থাকতে পারে, সেখান থেকে কী কী দিকে যায় আর কি। তো দেন তুমি ম্যাথগুলো করতে পারবা। বুঝতে পারছো? ম্যাথগুলো করার ক্ষেত্রে আমি যে কাজ করছি, আমি যে বললাম না টিউশন করানোর মতো করে, কিছু ম্যাথ মুখস্থ থাকবে, কিছু ম্যাথ আসলে আমরা বসে প্র্যাকটিস করবো, ঠিক এটা করতেছে আর কি এখানে। ঠিক আছে, আমাদের ক্যালকুলেটরটা ক্যালকুলেটর হাতের মধ্যে নিয়ে রাখছি, সমস্যা নেই। এবার এখানে তুমি চেনো মনে হয় অলরেডি যে আলফাগুলোকে আমরা কি বলি, আলফাগুলোকে আমরা বলি হচ্ছে
বিয়োজন মাত্রা বলি আলফাটাকে আমরা বিয়োজন মাত্রা বলি আর কি, বিয়োজন মাত্রা বলি। গেল। ধরো আমরা প্রথম টাইপের দিকে যাই, টাইপ 1। এখন এই টাইপগুলো নেওয়ার ক্ষেত্রে আমি হচ্ছে বই থেকেই একটা দুটা ম্যাথ আসলে তোমাকে একটু করাইতে চাইতেছি, যে কোন ম্যাথটা বই থেকে করাবো না করাবো আর কি, ঠিক আছে। এখন বই তো অনেকগুলো টাইপ থাকে, বাট সবগুলো টাইপ আসলে তোমার করার দরকার নেই, তার মধ্যে থেকে একটা দুটো টাইপ করে করতে পারলেই হবে আর কি। তো চলো একটা আমরা দেখি। তো কোয়েশ্চেনগুলা আমি একটু লিখি আগে, বাট সবগুলো কোয়েশ্চেন লেখার দরকার নেই। ধরো দেওয়া আছে এখানে উচ্চ তাপে 1 ATM চাপে N2O4 এর 18.5% বিয়োজিত হয়। আমি একটু পরে এই ম্যাথগুলা সবগুলো পুরোটা না লিখে আমি একটু বুঝাই আমরা করানো সেটা করবো, একটা ম্যাথ আসলে লিখি একটু আর কি এরকম করে, ঠিক আছে। ধরো বিয়োজিত হয়, উক্ত বিয়োজনের কেপি এর মান নির্ণয় করো। এটাই হচ্ছে আমার কাছে প্রশ্ন। এখন এই প্রশ্নগুলো চাইলে আমি এখানে লিখে রাখতে পারতাম, আমি আগের থেকে এটা টাইপ করে লিখে দেন আমরা এখানে ম্যাথ করতে পারতাম, বাট আমার কাছে মনে হইতেছে টাইপ করার থেকে এখানে লিখে রাখাটা ভালো, কারণ তোমরা যারা একাডেমিকে পড়তেছো ইউ হ্যাভ টাইম, রাইট? সো দ্যাটস ওয়াই তোমার কাছে একটু টাইম দিয়ে জিনিসগুলোকে বুঝে তারপর করো, তাহলে ম্যাথ তোলার সময় তুমি কিছু জিনিস বুঝলা, সলভ করার সময় কিছু জিনিস বুঝবা আর কি, কিছু টাইমটা আসলে কাজে লাগাও। দেখো এখন এখানে কি বলছে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড মানে ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড যেটা আছে এটা বিয়োজিত হয়েছে আর কি। তাহলে রিয়াকশনটাকে আমরা লিখি N2O4টা এইটা বিয়োজিত হয়েছে। আমি মনে হয় গতকাল যখন করাচ্ছিলাম গত লেকচারটা, তো ঠিক সেই লেকচারে বলছিলাম যে এইটার কথা NO2, রাইট? ওকে, এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়াটা লিখছি 18.5% বিয়োজিত হয়েছে। তার মানে এইটাই হচ্ছে আমার কাছে কি, এটাই হচ্ছে আমাদের কাছে আলফা, আলফা সমান কি যেন বলছিলাম আমরা একটু আগে, এটাকে বলা হয় বিয়োজন মাত্রা বলে। বিয়োজন মাত্রা কত? 18.5%। এইটাকে কীভাবে লিখতে পারি? 0.185 এইটা লিখতে পারি আর কি। তো বিয়োজন মাত্রাটাকে এইভাবে লিখতে পারি, তো লিখলাম। তাহলে আমরা কি করতে পারবো এটা বুঝছি। তো উক্ত বিয়োজনের জন্য কেপি এর মান নির্ণয় করতে বলছে, আর এখানে দেওয়া আছে 1 ATM দেওয়া আছে না, এই 1 ATMটাই আমাদের কাছে কি, এটা এই 1 ATMটা হচ্ছে আমাদের কাছে চাপ মানে মোট চাপ আর কি। তাহলে পি সমান হলো আমাদের কাছে কি, পি সমান হলো হচ্ছে মোট চাপ, সেই মোট চাপটা কত? 1 ATM বলে আর কি, এটা হচ্ছে এটা। এগুলো আমার কাছে দিয়ে দেওয়া আছে। এখন আমরা ম্যাথ করি, চলো। শুরুতেই আমাদের কাছে কি দেওয়া আছে? আমরা বলছিলাম দুইটা ভাগ যেগুলো লিখতে এভাবে, যে ইনিশিয়ালি লিখতে বলছিলাম আর কি আগে। ইনিশিয়াল পর্যায়ে এটা কত? 1, এটা কত? 0, এটা 0। যখনই আমরা এখান থেকে সাম্যাবস্থায় আসতাম, ইকুইলিব্রিয়াম, তখন কি হয়? এক থেকে আলফা পরিমাণে চলে গেছে। তাহলে এখান থেকে আলফা পরিমাণ তৈরি হয়েছে, বাট এর সামনে 2 ছিল, 2 আলফা আর কি। বুঝতে পারছি? এটা হচ্ছে এখানকার অবস্থাটা। এবারে কাহিনীটা কি? এবারে কাহিনীটা হচ্ছে একটু ভালো করে বুঝো। তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত? তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত? সেটা হচ্ছে 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা। কত হলে তাহলে 1 প্লাস আলফা এত মোল। এটা হচ্ছে সাম্যাবস্থায় মোল সংখ্যাটা পেয়ে গেছি আর কি আমরা, তাই না? আচ্ছা, এবার আমাকে বলছে কি কেপি এর মান বের করতে। তাহলে কেপি এর মান বের করতে হবে আর কি। বাট কেপি এর মান আমি যে বের করতে যাব, কোনো সমস্যা কিন্তু আমার কাছে নাই। যে কেপি সমান আমি অলরেডি জানি পি অফ NO2 তার উপরে স্কোয়ার আংশিক চাপ ডিভাইডেড বাই পি অফ N2O4 লিখছি আমরা। এখন আমাদের কাছে এই আংশিক চাপগুলোকে বের করতে হবে আর কি। আংশিক চাপ বের করার ফর্মুলা তুমি ফর্মুলা অলরেডি জানো। সেটার জন্য কি ছিল? পি অফ NO2
সমান ওর নিজের মোল সংখ্যা কত, এর মোল সংখ্যা হচ্ছে 2 আলফা, তাহলে 2 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ কত, মোট চাপ হচ্ছে 1 আমরা পাইছি। তাহলে আমরা এখান থেকে এটা বের করতে পারবো। আবার পি অফ N2O4 এখান থেকে বের করার সময় কি করতে পারি, 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু 1 করে এখান থেকে এর আংশিক চাপটা আমরা বের করে নিতে পারবো। বের করার পরে আমাকে আসলে কাজগুলো করতে হবে আর কি, ঠিক আছে, এখানে কাজ করতে হবে আর কি। তো চলো আমরা একটু বের করি, হ্যাঁ বের করি। তাহলে 2 আলফা বলছে, আলফার মানে তুমি জানো অলরেডি, কত এটা জানো, এই যে 0.185, তাহলে দেখি একটু কত হয়। তাহলে 2 ইন্টু 0.185 নিলাম ডিভাইডেড বাই 1.185, তাই না, 1.185 নিলাম, নিয়ে দেখলাম এখানে মানটা আসলো কত, 0.312, এত এটিএম আসছে এর মানটা আর কি, তাই না, এত আসছে। তাহলে ওর নিচের মানটা তাহলে কত আসবে দেখি একটু, 1 মাইনাস 0.185 নিচে ডিভাইডেড বাই 1.185, ঠিক আছে। তাহলে কত আসলো, তাহলে আসলো হচ্ছে 0.6877, এত এটিএম আসছে এটার মান। তাহলে আমি দুটা মান পেয়ে গেছি, এবার মানগুলো আমি এখানে বসাই দিব। তো বসাই দিলে আমার কাছে অ্যান্সারগুলো চলে আসবে। তাহলে 0.312, এইটার যাবে হচ্ছে স্কোয়ার, নিচে থাকবে হচ্ছে 0.6877, এইটা কিন্তু পয়েন্ট, হ্যাঁ। আচ্ছা, আজকে কিন্তু তোমাদের সাথে মাসি নাই রুমের ভিতরে, ঠিক আছে, তোমাদের মাসি আসলে যে গতকালের ক্লাসটা করছিল ওই ক্লাসের মধ্যে সে নাই আজকে। তাহলে এবার তুমি দেখো তো অ্যান্সারটা কত আসে। তাহলে 0.312 এইটার নিচে স্কোয়ার ডিভাইডেড বাই 0.6877 করলে কত আসতেছে, 0.1415 এত এটিএম আসতেছে আর কি, ঠিক আছে। এত এটিএম কেন, যদিও কেপিকেসির নির্দিষ্ট কোনো কিন্তু ইউনিট নাই, বাট এর এটিএমটাকে লিখে হচ্ছে যে এটিএম স্কোয়ার হয়েছে, এখানে এটিএম স্কোয়ার হয়েছে, তো কেটে দিলাম। বাট এর নির্দিষ্ট কিন্তু কোনো ইউনিট নেই, যদি ইউনিট দিতে বলে কখনো তাহলে দিলা, বাট ইউনিট না দিতে বলে নাই আর কি। বাট এর কিন্তু নির্দিষ্ট কোনো ইউনিট আসলে নেই, বুঝতে পারছি ঘটনাটা, ঠিক এভাবে। তো টাইপ 1 বলতে কোনটা বুঝাইছি আমরা, তো টাইপ 1-এ তাহলে আমরা কী কী জিনিস পাইলাম, আমাদের আগের স্লাইডে আমরা যেটা বলছিলাম এরকম বেশ কিছু টাইপ আসলে এখান থেকে হয়। তার মধ্যে কোন টাইপটা গিয়েছে, আমার কাছে আলফা দেওয়া ছিল, বাট আমাকে সেখান থেকে বলছে হচ্ছে কি কেপি নির্ণয় করতে হবে আর কি। সো আমাদের কাছে আলফা দেওয়া ছিল, বাট আমাদের কাছে কেপি নির্ণয় করতে বলছে, এইটা শেষ হয়ে গেছে, তাই না। তো এরকম ম্যাথ তুমি অনেক পাবা, তুমি আসলে এখান থেকে করতে পারবা। তো এখন টাইপটা একটু লিখে রাখলাম, ঠিক আছে, টাইপটা লিখে রাখলাম যে আলফা থেকে আমাদের কাছে কেপি বের করতে বলছে, এটা একটা টাইপ। তুমি যখন বাসায় প্র্যাকটিস করতে এখন বসবা, তোমার বইটা খুলে তুমি দেখো বহুত প্র্যাকটিস করার জিনিসপত্র আছে, আলফা থেকে কেপি বের করতে বলছে, যতগুলো ম্যাথ আছে তুমি সবগুলো ম্যাথ করে ফেলো আর কি। আমি তো একটা তোমারে করাইছি, ঠিক আছে ব্যাপারটা ভাই। তুমি নিজে বাসায় যদি নিজে না করো তাহলে কিন্তু একটুও হবে না, করতে হবে তোমাকে। এটা গেল কোশ্চেন নাম্বার 1, মানে আমরা 1 নম্বর ধরে কোশ্চেনটা করছি। এবার যাই হচ্ছে পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 2 অর্থাৎ টাইপ 2। প্রত্যেকটা টাইপ থেকে আমি একটা একটা করেই করবো আর কি। টাইপ 2, 2 নম্বর টাইপটা কেমন করতে চাই, একটা ম্যাথ আমরা একটু দেখি, ঠিক আছে। আগে আমরা কোয়েশ্চেন নাম্বার 2 লিখে নিলাম, কোয়েশ্চেন নাম্বার 2 লিখে নিলাম আর কি। ডাটাগুলো একটু বই থেকে দেখতে হবে, সো বইয়ের পিডিএফটা আমি ডাউনলোড করে নিয়ে দেখতেছি। আমি যে বইটা বর্তমানে ফলো করতেছি সেটা হচ্ছে কবির স্যারের বইয়ের উদাহরণগুলো করাচ্ছি আর কি, দেখছো উদাহরণগুলো, ঠিক আছে। সেই উদাহরণগুলো তুমি একটু করো, তুমি দেখবো যে মানে উদাহরণও আছে প্রায় অনুশীলনের ভিতরে কিছু একটা ম্যাথ আছে, সেই ম্যাথগুলো একটু করতে পারলে তোমার জন্য বেটার হবে হবে আর কি। এটা সেটাতে কী বলতেছে, আমি ফুল ম্যাথটাকে আর লিখবো না এরকম করে, বাট একটু বোঝানোর জন্য হালকা পাতলা। ধরো এত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার নিছো, এই টেম্পারেচারের ভিতরে, এই টেম্পারেচারের মধ্যে তারা যখন কাজ করতেছে তখন তার কাছে হচ্ছে হাইড্রোজেন আছে, দেন তার কাছে হচ্ছে আয়োডিন নিছে আর কি। হাইড্রোজেন এবং আয়োডিন এই দুইটা নিয়ে তারা মিক্স করছে, এই দুইটার মিক্সার তারা নিছে। সে হাইড্রোজেনটার জন্য ভরের পরিমাণ হচ্ছে 41.14 এত গ্রাম তারা হাইড্রোজেন নিছে। আয়োডিনটা কত নিছে, আয়োডিনটা বলছে হচ্ছে 1325.88 এত গ্রাম আয়োডিন তারা নিছে। এই দুইটাকে নিয়ে তারা মিক্স করছে, এই দুইটাকে নিয়ে তারা হচ্ছে মিক্সড করছে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে একটা মিশ্রণ, এটা একটা মিশ্রণ,
এটা একটা মিশ্রণ করা হয়েছে। তো মিক্সড করার পরে যখন সাম্যাবস্থায় চলে গিয়েছে, তো তখন সাম্যাবস্থায় যখন চলে গেছে তখন হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়েছে এখান থেকে, ঠিক আছে? হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়েছে। তো সেই হাইড্রোজেন আয়োডাইডের গ্রাম পরিমাণ দিচ্ছে, কিন্তু এটা কোন অবস্থায় গেছে বলো তো? বললাম এইটা সাম্যাবস্থায় গেছে আর কি। যখন এটা বিক্রিয়া করে সাম্যাবস্থায় গেছে তখন হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণটা এখানে দিয়ে দেওয়া আছে যে 1308.16 এত গ্রাম আছে হচ্ছে এটা তৈরি হয়েছে আর কি। এটা হচ্ছে কখন তৈরি হয়েছে? এটা হচ্ছে সাম্যাবস্থায় তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কি, সাম্য ধ্রুবক নির্ণয় করো। ভালো করে জিনিসগুলো বুঝছো যে প্রশ্ন হইল সাম্য ধ্রুবক নির্ণয় করো। প্রশ্ন একটু ভালো করে বুঝো, ঠিক আছে? পরীক্ষায় প্রশ্নগুলো একটু ভালো করে না বুঝলে যে অ্যান্সারগুলো করাটা খুব চ্যালেঞ্জ হয়ে যায়। এইটা হচ্ছে আমাদের কাছে প্রশ্ন। বুঝো তো দেখি একটু। 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন এবং আয়োডিনের মিক্সার করছে, সেটার মধ্যে এটার গ্রাম এত, তারা যখন বিক্রিয়া করছে তখন সাম্যাবস্থায় গিয়ে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়েছে, তার পরিমাণটা হচ্ছে এত। এবার বলছে সাম্য ধ্রুবকের মান নির্ণয় করতে বলছে আর কি, ঠিক আছে? ওকে, এবার তাহলে আসি। আগে আমাদের কাজ কি? আগে আমাদের কাজটা হচ্ছে বিক্রিয়াগুলো করে ফেলা, তাই না? বিক্রিয়াগুলো করে ফেলা আর কি আমাদের মূল কাজ। নিলাম বিক্রিয়া করতেছে কার মাঝখানে? হাইড্রোজেন প্লাস আয়োডিন, এটার মাঝে বিক্রিয়া করতেছে। বিক্রিয়া করার সময় কি তৈরি করবে? তৈরি করবে হলো হাইড্রোজেন আয়োডাইড গ্যাস তৈরি করবে আর কি। করছে। এটাও হচ্ছে আমাদের কাছে গ্যাস, এটাও হলো আমাদের কাছে গ্যাস। আচ্ছা, তাহলে এবার আসো, ইনিশিয়ালি কি অবস্থা ছিল? ইনিশিয়াল পর্যায়ে তাদের কাছে কেমন ছিল? ভালো করে জিনিসটা খেয়াল করে দেখো তো। ইনিশিয়াল পর্যায়ে এর গ্রাম পরিমাণটা তোমার কাছে দিয়ে দেওয়া আছে, তারপরে এই গ্রাম পরিমাণ এখানে তৈরি হয়েছে আর কি। বাট আমরা যখন হিসাব করতেছিলাম তখন মোলে হিসাব করতেছিলাম না, এত মোল থেকে এত মোল চলে যায়, তো এটাকে মোলে কনভার্ট করে নিতে পারলে ভালো। তাহলে একটা কাজ করো, এই জিনিসটাকে মোলে কনভার্ট করে দেখো তো কত আসে। হাইড্রোজেনের ভর কত? 2। তাহলে এইটার তাহলে ভরটাকে আমরা তো সবাই জানি মনে হয় n সমান কত? W/m। এই ডাব্লুটাকে যদি আমরা m দিয়ে যদি ভাগ দেই তখন কি পাওয়া যায়? তার মোল সংখ্যা পাওয়া যায়। তাহলে ভাগ দিয়ে দেখো তো কত আসে এর মোল সংখ্যাটা। এর মোল সংখ্যা আসবে কত? 41.14 ডিভাইডেড বাই আমরা 2 করছি, তাহলে কত আসছে? 20.57 এত মোল। তাহলে এত মোল আমার কাছে হাইড্রোজেন গ্যাস আছে আর কি ইনিশিয়ালি। তাহলে ইনিশিয়ালি এর পরিমাণটা কত লিখলাম? ইনিশিয়ালি পরিমাণটা লিখলা হচ্ছে ওই যে 20.57 এত মোল। কিছু না দেওয়া থাকলে বলছিলাম তোমাকে আসলে কি করতে, কিছু না দেওয়া থাকলে তুমি সেখানে 1 ধরবা, আর এখানে তো মোল সংখ্যা দিয়ে দেওয়া আছে, তাই না? এই এত মোল এটা লিখে রাখলাম আর কি, মোলটা নিচে লিখলাম একটু। তাহলে হাইড্রোজেন আয়োডিনের ক্ষেত্রে তার মোল সংখ্যা বের করতে হবে। তাহলে আয়োডিনের ভর তোমাকে জেনে এটার ক্ষেত্রে আবার এর মোল সংখ্যাটা বের করতে হবে আর কি। একটু দেখো তো আয়োডিনের ভরটা কত, সেখান থেকে তার মোল সংখ্যা বের করতে হবে। আয়োডিনের ভর মনে হয় 127 নাকি? আর একটু দেখি আমি, হ্যাঁ, আয়োডিনের ভর কত মুখস্থ নেই, আচ্ছা দিয়ে দেওয়া ছিল প্রশ্নের মধ্যে 126.9, তার মানে 127, একই কথা আর কি। আচ্ছা, তাহলে এটা যদি আমরা বের করতে যাই তাহলে কি করতে হবে? এই যে 1325.88, এইটাকে ভাগ দিতে হবে হচ্ছে 2 × 127। কেন? একটা আয়োডিনের ভর হচ্ছে তোমার কাছে কত? 127। তাহলে দুটোর জন্য তাহলে 2 দিয়ে গুণ করতে দিতে 254 টাইপের আর কি। এই গেল। তাহলে কত আসতেছে এখান থেকে? 5.22 এত মোল আসতেছে আমাদের কাছে কি? আয়োডিনটা। তাহলে আয়োডিনের ইনিশিয়াল পরিমাণটা কত ছিল আমাদের কাছে? আয়োডিনের ইনিশিয়াল পরিমাণটা আমাদের কাছে কত ছিল? 5.22, তাই না? 5.22 এত মোল, তাই না? এর মোলটা পাইছি। তাহলে ইনিশিয়ালি এর পরিমাণ তাহলে কত? এর পরিমাণ হচ্ছে 0 মোল, কিছু নাই, কিছু তৈরি হয়নি। তাহলে এবার যখন আমরা ইকুইলিব্রিয়ামে যাব, মানে সাম্যাবস্থায় যখন আমরা যাইতেছি তখন তাহলে কি হবে? তখন তুমি এবার একটা জিনিস একটু খেয়াল করে দেখো, ছোট্ট জিনিস খেয়াল করে দেখবা। এখান থেকে আলফা পরিমাণে যাবে, এখান থেকে গিয়ে 2 আলফা পরিমাণ তৈরি হবে। বুঝতে পারিনি? আচ্ছা, এখান থেকে আলফা পরিমাণে চলে যাবে, এখানে গিয়ে 2 আলফা পরিমাণে তৈরি হবে আর কি, তাই না? এইটাই তো ঘটনাটা। আচ্ছা,
বাট আমার কাছে প্রশ্নের মধ্যে দিয়ে দিছে হাইড্রোজেন আয়োডাইডের সাম্যাবস্থায় পরিমাণটা হচ্ছে এত গ্রাম। তাহলে এই গ্রামটাকে আগে তো আমি মোলে কনভার্ট করি, তো সেই মোলটা এখানে বসবে, তাই না? আচ্ছা, আগে চলো লিখি। তাহলে এইটার মোল পরিমাণটা কত? এই যে এইটাটা, চলো একটু আমরা দেখি। মোলকে আমরা বের করবো এটার জন্য। এইটাকে ভাগ দিতে হবে হাইড্রোজেন আয়োডাইডের ভর দিয়ে। হাইড্রোজেন আয়োডাইডের ভর কত? হাইড্রোজেন আয়োডাইডের ভর হচ্ছে কত যেন হবে 126 ওইটা ছিল, তো তার মানে হচ্ছে 128 দিতে পারি আর কি আমরা ডাইরেক্ট। 13.00816 নিচে আমরা ডিভাইডেড বাই করলাম হচ্ছে কত? হাইড্রোজেনের জন্য হচ্ছে 1, তাহলে হাইড্রোজেন আয়োডাইডের জন্য তাহলে কত হবে 1 + 127 দিলাম আর কি আমরা, তাহলে কত হইলো 128 নিলাম। তাহলে 13.00816 ডিভাইডেড বাই 128, তাহলে কত আসলো 10 তাহলে এটার ক্ষেত্রে কালার নিচ্ছি, ঠিক আছে। তাহলে এটার জন্য নিতেছি কত 10.22 এত মোল, তাহলে এত মোল হাইড্রোজেন আয়োডাইড আছে। এই মোল পরিমাণটা কোথায় বসাবা? এই মোল পরিমাণটা হচ্ছে এখানে বসাবা আর কি। কত এটা 10.22 এত মোল আমার কাছে হাইড্রোজেন আয়োডাইড আছে। এখন তুমি আমার একটা জিনিস বলো, এইটার এই দুটো পাইছি, বাট এখান থেকে তো গেছে আলফা পরিমাণ চলে গেছে, এখান থেকে আলফা পরিমাণ চলে গেছে। এই যে 2 আলফাটাই যেটা, ওটাই কি তোমার কাছে 10 মোল না? এখন 2 আলফাটাই কি এখন 10 মোল না? হ্যাঁ, তাহলে কি বলতে পারি এখান থেকে? আমরা এখান থেকে একটা ছোট্ট কথা বের করতে পারি যে 2 আলফা সমান হচ্ছে 10.22। তাহলে আলফা সমান তাহলে কত হবে? আলফা সমান হবে হচ্ছে 10.22 ডিভাইডেড বাই 2 করলে 5.11 এত মোল। তার মানে আলফার মানটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারছি। এবার কাজটা কি? তাহলে ইনিশিয়ালি ছিল 20.55, সেখান থেকে চলে যাচ্ছে হচ্ছে কত 5.11 চলে গেছে। তাহলে ইকুইলিব্রিয়াম বানানটা ওকে অবস্থার মধ্যে কী আছে, কতটুকু আছে এটা বের করতে হবে। আবার ইনিশিয়ালি ছিল 5.22, সেখান থেকে চলে গেল 5.11, তাহলে ইকুইলিব্রিয়ামে এইটার পরিমাণটা কত আছে এইটা এবার বের করতে হবে আর কি, বিয়োগ করে। তাহলে এবার তুমি বিয়োগ করো তো দেখি কি হলো। তাহলে 20.55 মাইনাস 5.11, তাহলে কত আসলো এটাতে আসলো হচ্ছে 15.4444। এখানে তাহলে কত আসতেছে 5.22 মাইনাস 5.11, তাহলে কত আসলো 0.11। এখানে তাহলে কত ছিল আগের থেকে 10.22। তাহলে আমার কাছে সাম্য অবস্থায় মূল সংখ্যা এটা পাইছি আমি, তারপরে সাম্য অবস্থায় মূল সংখ্যা আমি এবার এইটা পাইছি, তারপর সাম্য অবস্থায় মূল সংখ্যা আমি এবার পাচ্ছি কোনটা, আমি এবার এইটা পাইছি আর কি। তাহলে সাম্য অবস্থায় 3টা মূল সংখ্যা পাইছে, 3টা মূল সংখ্যা পাইছে সাম্য অবস্থায়, তাই না? তাই তো, তার মানে তো কোনো আর ঝামেলা থাকলো না। তাহলে আর কোনো ঝামেলা থাকলো না, এবার শুধু বসায় ম্যাথ করতে পারলেই হয়ে গেছে, সমস্যা নেই। লেখা তো বোঝা যাইতেছে না? এবারে ঘটনার মধ্যে আসো, বের করতে বলছে সাম্য ধ্রুবক বের করতে বলছে। তোমার কাছে মোল সংখ্যা দিয়ে দেওয়া আছে, তুমি খেয়াল করে দেখো আর কিছু দেওয়া নেই, কোনো চাপ দেওয়া নাই, কোনো আয়তন দেওয়া নাই, কিছু দেওয়া নেই আর কি। তো ধরে নিলাম এই জায়গাটায় আয়তনটা ধরে নিলাম ভি আয়তনের আর কি, ঠিক আছে? ধরে নিচ্ছি আমরা ভি আয়তনের। এবার তাহলে আমরা কেসি বের করতে যাই। তাহলে কেসি সমান তাহলে কী হবে? কেসি সমান হবে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা তার উপরে যাবে স্কোয়ার ডিভাইডেড বাই হাইড্রোজেন এর ঘনমাত্রা ইন্টু আয়োডিনের ঘনমাত্রা। এই জিনিসটা হবে হচ্ছে এখানে, তাই না? এখন এর ঘনমাত্রা বের করবা কেমনে? ওর যে মোল সংখ্যাটা আছে সাম্য অবস্থায় সেইটা ডিভাইডেড বাই আয়তন। আচ্ছা, তাহলে 10.22 ডিভাইডেড বাই আয়তন কত? আয়তন ধরছো ভি, তাহলে নীলা ভি দেওয়ার পরে এটাকে স্কোয়ার করার পরে নিচে তাহলে কী করবো এবার? তাহলে 15.44 ডিভাইডেড বাই ভি ইন্টু এটার জন্য কত ছিল 0.11 ডিভাইডেড বাই ভি। তুমি সবগুলো এবার করবা। সবগুলো করার সময় একটা জিনিস খেয়াল করে দেখো তো, খুব সুন্দর করে ভিটা কেটে দেওয়া যায় না? এখানে থাকবে ভি স্কোয়ার, এখানে থাকবে ভি, এটা থাকবে ভি, তার মানে উপরে ভি স্কোয়ার আছে, নিচে ভি স্কোয়ার আছে, সবগুলো আমরা কেটে দিতে পারবো আর কি, দিলাম। এবার তুমি ক্যালকুলেশন করে বলো তো অ্যান্সারটা কত আসে। উপরে থাকতেছে 10.22 এটার স্কোয়ার ডিভাইডেড বাই 15.44 ইন্টু 0.11, তাহলে সব কিছু মিলায়ে
কেসি এর মান আসলো কত 61.498 এত আসতেছে কেসি এর মান। তাহলে এবার বলো তো অ্যান্সারটা কি তোমার সাথে মিলছে? আমি একটু অ্যান্সারটা মিলাই দেখবো, কারণ এটা বইয়েরই একটা ম্যাথ, তো অ্যান্সারটা দিয়ে দেওয়া আছে অলরেডি, সো আমরা একটু মিলাই দেখতে পারি। ঠিক আছে, অ্যান্সারটা একটু দিয়ে মিলাই দেখতে পারি যে কি অবস্থা। হ্যাঁ, আমাদের আসছে 6498 এরকম আসছে, বইয়ে দেওয়া আছে 6189। তার মানে হচ্ছে যে ওই একই কথা, কোনো সমস্যা নাই। হালকা পাতলা ক্যালকুলেশন করার সময় আমরা ওই পয়েন্টের এপাশ ওপাশ করলে এরকমটা কিছু হয়েছে। তার মানে এই অ্যান্সারটাই আমাদের কাছে কারেক্ট। সো আমরা যতদূর ধরে ধরে করছি তো আমরা জিনিসটা বুঝতে পারার কথা এবার। তাই এটা কোন টাইপের সাথে মিললো একটু মিলাই নিয়ে আসি আমরা। কোন টাইপের সাথে মিললো? এই যে গ্রাম পরিমাণে ছিল, সেই গ্রাম পরিমাণ থেকে আমরা গেছিলাম কোথায়, কেপিকেসি নির্ণয় করতে গেছি আর কি। গ্রাম পরিমাণ থেকে আমি কেপিকেসি নির্ণয় করতে গেছিলাম এইটা। তাহলে আমরা কি বললাম, টাইপ 2 যেটা গেল, তো সেটাকে আমরা কি লিখতে পারি, যে ডাব্লু পরিমাণ দেওয়া থাকে সেখান থেকে আমাদেরকে কেপি অথবা কেসি বের করতে বলে, কেপি অথবা কেসি বের করতে বলে, সেইটা টাইপ আমরা করে ফেলছি। তাহলে দুইটা টাইপ গেছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা কিন্তু গ্রাম পরিমাণ, ডাব্লু কিন্তু গ্রাম পরিমাণ থেকে কেপিকেসি নির্ণয় এটা। তো এবার চলো কোন টাইপটা করবা, এবার দেখি একটু আমরা কোন টাইপটা করতে পারি। তাহলে এই টাইপটা গেছে, আমাদের কাছে এই টাইপটা গেছে। এবার যাই হচ্ছে কি জানো, আমাদের কাছে ধরো মূল সংখ্যা দিয়ে দেওয়া আছে, সেখান থেকে আমাদের কেপিকেসি বের করতে বলছে। এরকম কোনো ম্যাথ আসলে আছে কিনা একটু দেখি। না থাকলে একটা ম্যাথ আমরা বানাই নিব না, বাট উদাহরণের মধ্যে এরকম অনেক ম্যাথ থাকে আর কি, এরকম অনেক ম্যাথ থাকে। বাট হ্যাঁ, একটা ম্যাথ আছে, বাট ম্যাথটা হচ্ছে এদের অনেক বড়, এই ম্যাথটা আমরা নিব না। আমরা একটা ম্যাথ নিজে বানাই নিয়ে করি আর কি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমরা একটা ম্যাথ একটা বানাই নিই, ঠিক আছে, কোনো সমস্যা নেই এটাতে। ওকে, তাহলে আমরা কি করতে পারি এখান থেকে যেটা করতে পারি, ধরো টাইপ 3-তে যাইতেছে, বাট এটা একটা স্পেশাল টাইপ না, এটা হচ্ছে একটা রেগুলার টাইপটাই, এটা কোনো সমস্যা নাই। টাইপ 3টাতে আমরা যেন কী করতে চাচ্ছিলাম বলো তো ভাইয়া? আমরা বলছিলাম মোল অ্যামাউন্ট দিয়ে দেওয়া থাকবে, সেখান থেকে তুমি হচ্ছে কেপি অথবা কেসি বের করবা। মোল অ্যামাউন্ট দিয়ে দেওয়া থাকবে, তুমি সেখান থেকে কেপি অথবা কেসি বের করবা। এটা হচ্ছে মূল ব্যাপারটা একটা। আচ্ছা চলো একটা দেখি, আমরা প্রশ্ন দেখি। ধরো কোয়েশ্চেন নাম্বার 3 কী বের করতেছো? ধরো তোমাকে আমি বলে দিলাম 300 কেলভিন তাপমাত্রায় 300 কেলভিন তাপমাত্রায় তোমাকে এরকম বলতেছি যে 10 মোল PCl3 10 মোল PCl3 3 মোল 3 মোল Cl2 এর সাথে বিক্রিয়া করে সাম্যাবস্থায় 2 মোল PCl5 তৈরি করে। ঠিক আছে, যেখানে পাত্রের আয়তন তোমার আমি বলে দিলাম 2 লিটার। ঠিক আছে, এখন তুমি আমাকে বলো সাম্য ধ্রুবক কত আর কি। তো সাম্য ধ্রুবকের মান নির্ণয় করো। সাম্য ধ্রুবকের মান নির্ণয় করো। আচ্ছা, তো এইটা একটা ব্যাপার প্রশ্ন। এখন প্রশ্নটা সলভ করো দেখি। ঠিক আছে, জটিল প্রশ্ন না, সহজ প্রশ্নই। হ্যাঁ, জটিল প্রশ্ন না, সহজ প্রশ্নই। তো আমাদের একটা সহজ প্রশ্ন সলভ করতে হবে আর কি এটাতে। প্রশ্ন কি বলছে এখানে? প্রশ্ন বলছে PCl3 কার সাথে রিঅ্যাকশন করতেছে? ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করতেছে? PCl5 তৈরি করতেছে, তাই না? আচ্ছা, এটার ইনিশিয়াল পর্যায়ে এটা ছিল কত? ইনিশিয়ালে এটার পরিমাণ ছিল 10 মোল ছিল আর কি। তাহলে আমি এখানে লিখলাম 10 মোল, এটার পরিমাণটা লিখলাম 10 মোল। এটার মোল ছিল কত? 3 মোল ছিল হচ্ছে এটার পরিমাণ। তাহলে 3 মোল ছিল হচ্ছে ইনিশিয়ালি এটা, আর এটার পরিমাণ ছিল কত? সুন্দর একটা 0, তাই না? আচ্ছা,
তাহলে যখনই আমরা এখান থেকে ইকুইলিব্রিয়ামে যখন আসতেছি, যখন আমরা এখান থেকে ইকুইলিব্রিয়ামে যখন আসতেছি, তখন কি হয়, 10 থেকে কিছু একটা চলে গেছে, 3 থেকেও কিছু একটা চলে গেছে, এই পাশে গিয়ে কিছু একটা তৈরি করছে, তাই না? সেইটা পরিমাণটা কত? এটা হচ্ছে 2 মোল। তাহলে এখান থেকে 2 মোল উৎপন্ন হয়েছে আর কি এখান থেকে গিয়ে। তুমি দেখছিলে কি এখান থেকে আলফা পরিমাণে চলে যায়, এখান থেকে আলফা পরিমাণে চলে যায়, এখান থেকে আলফা পরিমাণ তৈরি হয়। তাহলে এখান থেকে আলফাটাই কত? আলফাটাই হচ্ছে এখানকার জন্য 2, দুটিকে চলে গেছে। আচ্ছা, এবার তাহলে তুমি বলো তো 10 থেকে চলে গেছে কত? 10 থেকে চলে গেছে 2, আর এখান থেকে 3 থেকে চলে গেছে কত? 2, এখানে উৎপন্নই হয়েছে কত? 2 গেল। তাহলে বিয়োগ করে দিলে কত আসবে? এটা হচ্ছে 8, এইটা হলে তাহলে কত আসবে? এটা সুন্দর করে এটা 1, এখানে তাহলে কত? 2। আমার কিন্তু ম্যাথ করা লাগবে, এই লাইনটা নিয়েই ম্যাথ করা লাগবে, তাই না? সাম্যাবস্থায় যতটুকু প্রেজেন্ট থাকতেছে সেটা নিয়েই ম্যাথ করতে হবে আর কি। এবার আমাকে বলছে কি, আমাকে এবার বলছে কেপি গ্যাসের মান বের করতে হবে। তো ধরলাম কার মান বের করবো আমি? সাম্য ধ্রুবক বলছে, তাহলে আমি কেসি বের করলাম। কেসি কেমনে বুঝলাম? কারণ এখানে আমাকে বলছে যে পাত্রে আয়তন দিয়ে দেওয়া আছে, তার মানে আয়তন নিয়ে ডিল করতে হইতেছে আর কি। গেল। আচ্ছা, এবার তাহলে আসেন কেসি মানে কি? উপরে যাবে PCl5 এর ঘনমাত্রা, নিচে আসবে কি PCl3 এর ঘনমাত্রা, তারপরে সাথে কি যাবে Cl2 এর ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রা কেমনে বের করে? ওর নিজের মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন, কোন অবস্থায়? সাম্য অবস্থায় গিয়ে। তাহলে PCl5 কত? 2, তাহলে 2 ডিভাইডেড বাই তার আয়তন কত? তার আয়তন হচ্ছে 2 লিটার, তার আয়তন হচ্ছে 2 লিটার। তাহলে 2 ডিভাইডেড বাই PCl3 এর মোল সংখ্যা কত এখন? 8, তাহলে হচ্ছে 8/2, তারপরে হচ্ছে Cl2 এটা কত? 1, তাহলে 1/2 করলে যা আসবে তাই নিতে হবে অ্যান্সার, তাই না? আচ্ছা, তাহলে কি করতে পারি? এই 2 2 কেটে দিলাম, উপরে হচ্ছে 1, এখানে থাকলে হচ্ছে 2 কাটলে হচ্ছে এদিকে থাকলে 4, তাহলে থাকে 2। ইন টোটালি হাফ আসে কিনা? বলো তো, ইন টোটালি হাফ আসে কিনা? আচ্ছা, কীভাবে করলা? এই 2 কেটে দিলাম, সমস্যা নাই। এই 2 এটাকে কাটলে দেখা যায় 4 থাকলো, হাফ থাকে না মনে হয়, ভুল করছে একটু। এর সাথে যদি থাকে তাহলে কত? না দেখি, এটা থাকলে কত? তাহলে 2 থাকে, তাহলে 2, তাহলে উপরে থাকলে হচ্ছে 1, নিচে থাকলে 2, তার মানে হচ্ছে হাফ। তাহলে এই হচ্ছে আমাদের কাছে অ্যান্সারটা, বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের কাছে অ্যান্সারটা। সো আমার কাছে মনে হয় ক্লিয়ার তোমার কাছে এখন। তাহলে আমরা টাইপ 3 পড়ছি। টাইপ 3-তে আমরা কী করতে চাইছিলাম? আমরা বলছিলাম যে মোল সংখ্যা দিয়ে দেওয়া থাকবে, সেখান থেকে আমরা কেপি গেসিটা নির্ণয় করবো আর কি। সো টাইপ 3 করে ফেলছি। সো এরকম টাইপের কিছু ম্যাথ থাকবে, বাট সবগুলো ম্যাথের মধ্যে প্রথম যে টাইপটা আমরা করছি এই টাইপের ম্যাথগুলোই বেশি থাকে আর কি। তোমরা 3টা টাইপের মধ্যে করা শেষ। এবার যাব হচ্ছে KF/KB, মানে সাম্য ধ্রুবক না, এটা কিন্তু এটা হচ্ছে হার ধ্রুবক, তাই না? এটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। সেই হার ধ্রুবক দেওয়া আছে, বাট আমাদের কেপি গেসে বের করতে হবে। তো চলো একটু দেখি তো এই টাইপের ম্যাথ আসলে আছে কিনা বইয়ের মধ্যে। না থাকলে আমাদের হচ্ছে আমরা একটা বানাই নিয়ে করে ফেলবো, সমস্যা নেই, বাট আমাদের আগে টাইপটা ক্লিয়ার করা দরকার। তাহলে টাইপটা হচ্ছে 4 নাম্বার টাইপ, যেটার মধ্যে কি আমাদের কাছে দেওয়া আছে হার ধ্রুবক দেওয়া আছে, আমাদের কাছে হার ধ্রুবক দেওয়া আছে। সেটা কোনটা? KF অথবা KB, হ্যাঁ, এগুলো দেওয়া আছে। সেখান থেকে আমাকে বের করতে হবে হচ্ছে KA বের করতে হবে, সরি KA না, KC বা KP বের করতে হবে। এইটা হচ্ছে আমাদের কাছে, এটা হচ্ছে KP বের করতে হবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে একটা টাইপ আমাদের কাছে। তো চলো একটু দেখি প্রশ্ন আমরা পাই কি না। আমরা উদাহরণ ঘাটলে অবশ্যই পাওয়ার কথা। হ্যাঁ, দাগ দিয়ে রাখছিলাম কিছু জিনিসপত্র, তো সেটাই। আচ্ছা, একটা প্রশ্ন আমরা পাইছি যে নির্দিষ্ট একটা তাপমাত্রায় বলছে যেখানে একটা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যধ্রুবক একটা মান দেওয়া আছে এবং একই তাপমাত্রায় সম্মুখ বিক্রিয়ার হার এত হলে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কত। আচ্ছা, তাহলে আগে কোশ্চেনের স্টেটমেন্টটা একটু ক্লিয়ার হওয়া দরকার, তাই না? 4 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার টাইপ থেকে বলছে কি একটা, তার মানে এখানে বলছে একটা স্থির তাপমাত্রায়, তাই না? স্থির তাপমাত্রায় কোনো একটা উভমুখী বিক্রিয়া নিছে, বিক্রিয়াটার নাম বলে দেয়নি, ঠিক আছে? কোনো একটা বিক্রিয়া, ধরো আমরা বিক্রিয়াটার নাম দিয়ে দিই আর কি। ধরো যে আমরা একটা বিক্রিয়ার নাম দিলাম, এটা ধরো যে A এর সাথে B, যেটা দিয়ে আমরা প্রুফ করছিলাম, ঠিক সেটাই আমরা ধরো দিয়ে নিতেছি, এইরকম। ধরো যে আমরা এই বিক্রিয়াটাই করছি, এই বিক্রিয়ার জন্য সাম্যাঙ্ক বলছে এখানে। কিন্তু আমি গতকাল যখন করাচ্ছিলাম, গত লেকচারটায়
তখন আমরা সাম্যাঙ্ক কিন্তু বলছিলাম যে সাম্য ধ্রুবক আর সাম্যাঙ্ক সেম কথা। সাম্যাঙ্কের একটা মান দিয়ে দিয়েছে, মানটা হচ্ছে 22.6, মানে কেপিকেসির মান দিয়ে দিয়েছে অলরেডি আমাকে। এবার আমাকে বলছে যে সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক, তাহলে কে এফ হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক। কে কি ছিল? সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক, এটা ছিল হচ্ছে কে এফ এর মান, তাই না? আচ্ছা, এই মানটা তারা দিয়ে বলছে কত? 1.5 × 10⁻² এত মোল পার লিটার পার সেকেন্ড। প্রশ্ন হচ্ছে কেবি মানে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক কত? এটা হচ্ছে আমাদের কাছে প্রশ্ন। এখন তুমি আমাকে প্রশ্নটা পড়ে একটু দেখো তুমি এটা বুঝছো কিনা, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন থেকে আমরা একটা করে টাইপ থেকে প্রশ্ন করতেছি। হ্যাঁ, আমি তোমাকে যেমন করে দিয়েছি, তুমি এরপর থেকে যদি নিজের বইটা একবার যদি পড়ো দেখো, তাহলে তুমি দেখবে সব পারতেছো আর কি, ঠিক আছে? বাট চেষ্টা করা লাগবে তোমার নিজের। হ্যাঁ, এবার তুমি একটু আসো, কি পড়তেছিলা? যখন তুমি এটাকে অ্যান্সার করতে যাচ্ছ, জিনিসটা খুবই ক্লিয়ার যে সাম্যাঙ্ক বলছে মানে কেসি অথবা কেপির কথা বলছে। আমরা কেসি দিয়ে দেখছিলাম যখন আমরা প্রুফ করছিলাম। না বুঝে থাকলে গত লেকচারটা একটু রিভাইন্ড করে দেখবা একটু, তাহলে সুবিধা হবে। এই জায়গায় কি ছিল? কে এফ ডিভাইডেড বাই কে বি, কে এফ ডিভাইডেড বাই ছিল কে বি, তাই না? সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক ডিভাইডেড বাই পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক, এরকম কিন্তু পার্টটা ছিল, তাই না? ওকে, এবার এই জায়গার ঘটনাটা তাহলে কি ছিল জানো? হ্যাঁ, এই জায়গায় যদি তুমি দাও, এটাকে বলছিলাম আমরা কেসি বলতেছি, আমাকে বলছে তাহলে কেবি বের করতে হবে। তাহলে কেবি সমান তাহলে কত? তাহলে কেবি সমান তাহলে হবে হচ্ছে কে এফ ডিভাইডেড বাই কেসি। তাহলে কে এফ এর মান কত? কে এফ এর মান আমাদের কাছে দিয়ে দিছে 1.5 × 10⁻² ডিভাইডেড বাই 22.6। এইটা করলে আমরা সুন্দরভাবে কে বি এর মানটা পেয়ে যাবো আর কি। তাহলে করলে কত হয়? এই জন্য প্রুফগুলো একটু দেখা লাগে, কারণ প্রুফের মধ্য থেকেও প্রশ্ন হয়। সো আমি সবগুলো টাইপ চেষ্টা করতেছি, সবগুলো টাইপ এখানে নিয়ে আসার, যাতে করে ঝামেলা যেন না হয়। আর অলরেডি সবগুলো টাইপ নিয়ে আসছি। কেন কীভাবে বলো তো? কারণ শুরুতেই আমরা দেখা যায় এভাবেই কিন্তু করছিলাম। এর ইউনিটও তাহলে কী হবে? মোল পার লিটার পার সেকেন্ডই হবে, মোল পার লিটার পার সেকেন্ড হবে নিশ্চয়। কারণ শুরুতেই আমরা টাইপগুলো এই জন্য ভাগ করে নিয়েছিলাম যে ভাইয়া তুমি দেখো যে টাইপগুলো আসলে কেমন টাইপের টাইপগুলো থাকে, সেই টাইপগুলো তোমাকে শুরুতেই বলে নিয়েছিলাম, তাই না? ডান। তাহলে এইটা আমাদের কাছে ক্লিয়ার, টাইপ 4, ঠিক আছে? তুমি সুন্দর করে বাসায় লিখবা, নোট করে লিখবা, তাহলে আরও অনেক সুবিধা হবে আর কি। তাহলে আমরা 4টা টাইপ যখন পড়লাম, 4 নম্বর টাইপটা কী ছিল? কে এফ কে বি দেওয়া যদি থাকে, সেখান থেকে আমরা কেবি কেসে বের করতে পারি, অথবা ভাইস ভার্সা এটা দিয়ে দেওয়া আছে আমরা এটা বের করতে পারি আর কি। এটা একটা ব্যাপার স্যাপার। এবারে যাবো হচ্ছে এইটার ক্ষেত্রে, পার্সেন্টেজ দিয়ে দেওয়া আছে কেপি কেসি বের করা আর কি, তাই তো? এই ম্যাথটা বোর্ডে আসছিল মনে হয় গত বছরে, তার আগের বছরে, ঠিক আছে? বোর্ডে আসছিল এরকম একটা ম্যাথ, বাট সাধারণত আগে এগুলো বোর্ডে আসতো না। আগে আসতো না বলতে কোথায়? তোমরা তো 26-27 ব্যাচ করতেছো, তোমাদের যারা সিনিয়র ভাইয়া আপুরা যারা ছিল 25, 24, 23, 22 এরা যারা ছিল, তো এদের জন্য শর্ট সিলেবাস ছিল। তো ওদের সিলেবাসগুলো দেখলে দেখা যায় যে অনেক কিছুই কম দিচ্ছিল। বাট এইগুলো আবার তুমি যে 15, 16, 17 এই সালগুলোর দিকে চিন্তা করে দেখো, তখন কিন্তু আসলে এই ম্যাথগুলো আবার আসতো। সো মাঝখানে কিছু সময় আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থাটা ভালো যায় নাই, এটা বরঞ্চ অনেক খারাপ অবস্থা গেছে। তো স্টিল বলবো না যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা ভালো, আমাদের শিক্ষা ব্যবস্থার যে যথেষ্ট পরিমাণে কাজ করার স্কোপ এখানে আছে। বাট স্কোপ আছে বিধায় জাস্ট প্রশ্ন করে বসে থাকবো, হ্যাঁ, তো এটা আসলে করা উচিত না। নিজের ডেভেলপমেন্টটাও সাথে সাথে করতে থাকো। কোনো একটা ব্যবস্থা যেমন একদিনে ধ্বংস হয় না, বা কোনো একটা ব্যবস্থা যেমন একদিনে খারাপ হয় নাই, পাশাপাশি ওই ব্যবস্থা আসলে একদিনে ঠিকও হবে না আর কি। এটা ঠিক করার জন্য সময় লাগবে, এবং ঠিক করার জন্য সবাইকেই যে শুধু প্রশ্ন করে ঠিক করতে হবে এমন টাইপের না। পৃথিবীতে 2 ধরনের মানুষ থাকে, কেউ থাকে ডুয়ার্স, কেউ থাকে হচ্ছে যে ড্রিমার্স, ঠিক আছে? মানে ভিশনারি, কেউ থাকে হচ্ছে অ্যাকশন করতে পারে। তো ধরো যে তুমি একজন ভিশনারি মানুষ, যে এই প্রবলেমগুলো আছে, বাট তুমি হয়তো বা যে ডুয়ার্স টাইপের না, যে মাঠে নেমে কাজ করবো আর কি। যারা মাঠে নেমে কাজ করার মতো ব্যক্তি যারা আছে, এদেরকে পুশ করতে হবে না, ও নিজে নেমেই কাজ করতে পারে। সো এই জন্য বলতে পারি যে তুমি যে প্রবলেমের ভিতর দিয়ে আমরা গেছি গত 4 থেকে 5 বছরের মতো জায়গায়, যে আসলে এডুকেশন অবস্থাটা খুব একটা ভালো ছিল না। কোভিডের নাম করে আমরা আসলে অনেক প্রবলেম ক্রিয়েট করছি।
কোভিড ছিল 20-21 সালে, কিন্তু এর পরের বছরগুলোতে আসলে আমাদের আসলেই আমাদের আগের জায়গায় ব্যাক যাওয়া দরকার ছিল, যে আমরা ফুল সিলেবাসটা অন্ততপক্ষে পড়ি, বাট সেটা না করে আমরা আসলে লম্বা সময় পার করে ফেলছি। বাট যাই হোক, যা গেছে গেছে, এখন থেকে ভালো করে একটু পড়া লাগবে। তোমরা আবার কেউ শর্ট সিলেবাস বলে চাইও না বা মানে কোনো দাবি করিও না আর কি, এটা তোমার জন্যই খারাপ, তোমার জন্যই খারাপ। বাট এটা কেন খারাপ আরেকদিন আলোচনা হবে, কথা না বলি আমরা এটা নিয়ে। সো এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ, যেহেতু বোর্ডে রিসেন্ট ইয়ারগুলোতে মধ্যে 2টা জায়গায় আসছে যে পার্সেন্টেজ দেওয়া আছে, বাট এটা কোন পার্সেন্টেজ, এটা কিন্তু আমাদের বিয়োজন মাত্রা টানা। এই যে আলফা তো লিখছিলামই একবার, তাহলে পার্সেন্টেজ বলছে কেন আবার, এটা হচ্ছে সাম্যাবস্থার পার্সেন্টেজটা। তো চলো একটু আমরা দেখি, চলো আমরা সেটা একটু দেখি এটা কেমন হয়। তো এইটা পড়তেছে আমরা কত নাম্বার টাইপ, টাইপ নাম্বার 5, টাইপ নাম্বার 5, টাইপ নাম্বার 5, টাইপ নাম্বার 5-এ এসে আমরা কী পড়তে যাচ্ছি এটাতে, যে পার্সেন্টেজ দিয়ে দেওয়া আছে সেখান থেকে কে পি অথবা কে সি বের করা আর কি। এটা কোন পার্সেন্টেজ, এটা কোন পার্সেন্টেজ, এটা হচ্ছে মূল ভগ্নাংশ আর কি বলতে পারো, এইটা মূল ভগ্নাংশ নামেও মনে রাখতে পারো। এটা কিন্তু সাম্যাবস্থাটা না, সাম্যাবস্থাটা কিন্তু না, ঠিক আছে? ওকে, তো চলো একটু দেখি এই প্রশ্নটা কেমন প্রশ্ন দেওয়া ছিল, এটা একটু দেখি আর কি। হ্যাঁ দেখি। সো কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5 কী কী দেওয়া আছে এখানে, ধরো 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, হ্যাঁ, 40 ATM চাপে, 40 ATM চাপে, এই চাপে বিক্রিয়া করতেছে আর কি, ঠিক আছে? এখন সাম্য মিশ্রণে, এত বিক্রিয়ার সাম্য মিশ্রণে নাইট্রোজেন আছে কত, 36% নাইট্রোজেন এবং 15% অ্যামোনিয়া আছে, ঠিক আছে? আর কিছু দেওয়া নেই এখানে, একটু ঝামেলা করছে, ঠিক আছে? কেন কোথায় ঝামেলা করছে বলতেছি। সাম্য অবস্থায় এত পার্সেন্ট আছে, বিক্রিয়াটির, এটা একটা বোর্ডেরই প্রশ্ন, বাট প্রশ্নটার মধ্যে একটু ঝামেলা আছে। বিক্রিয়াটির কেপি কেসি নির্ণয় করো, কেপি ও কেসি নির্ণয় করো। কি ঝামেলা বলো, বলতে পারবা? কি ঝামেলা বলো তো, বলতে পারবা? এই জায়গায় বলে দেওয়া নাই যে আসলে বিক্রিয়াটা কেমন হইতেছে, বিক্রিয়াটা কি এরকম যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন এই দুইটা বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করতেছে, বিক্রিয়াটা কি এমন, নাকি অ্যামোনিয়া ভেঙে এগুলো তৈরি হতেছে বিক্রিয়াটা এমন, এটা বলে দেওয়া নেই, ঠিক আছে? বলা লাগতো এরকম যে বিক্রিয়াটার ক্ষেত্রে যে যেখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করতেছে, এরকম কিছু একটা কথা হিন্টস দেওয়া থাকতে হইতো আর কি এখানে। তো আমরা তো ধরে নিলাম, ধরি অ্যামোনিয়া উৎপাদন করতেছে আর কি, অ্যামোনিয়া উৎপাদন করতেছে, ঠিক আছে? অ্যামোনিয়া উৎপাদন করতেছে আর কি, মাথায় রাখতে হবে জিনিসটাকে, ঠিক আছে? ওকে, এখন যেহেতু আমরা এটা ধরে নিয়েছি অ্যামোনিয়া উৎপাদন, এই জন্য আমরা ওই বিক্রিয়াটা লিখছি, বাট এখানে প্রশ্নের মধ্যে বলে দেওয়া থাকতে হইতো আর কি, হ্যাঁ? ওকে, আচ্ছা, এবার ধরো যে আমরা এই জায়গায় যাই, আমরা এইটাকে যেহেতু বিক্রিয়া ধরে নিয়ে কাজ করতেছি, এই জায়গায় ধরে নিয়ে কাজ করি। এখন আমাদের কাছে কী কী তথ্য আছে, এইটা দেওয়া আছে হচ্ছে আমাদের কাছে মোট চাপ মানে এটা পি এর মান, এটা দেওয়া আছে। তাহলে এখন সাম্য মিশ্রণে এত পার্সেন্ট নাইট্রোজেন আছে, জিনিসটাকে একটু ভালো করে খেয়াল করার দরকার আছে না? যদি আমরা ইনিশিয়ালি লিখতাম তাহলে এটা থাকতো হচ্ছে 1 মোল, এটা থাকতো হচ্ছে 3, এটা থাকতো হচ্ছে 0। আচ্ছা, এখন যখনই আমরা সাম্যাবস্থায় যখন গেছি ইকুইলিব্রিয়ামে যখন গেছি, তখন কি হইল, নাইট্রোজেনের কথা বলছে হচ্ছে 36% নাইট্রোজেন আছে। অ্যামোনিয়ার কথা বলছে হচ্ছে ইন টোটালি আছে 15%। এখানে কিন্তু পার্সেন্টের কথা বলছে, এখানে কিন্তু আলফার কথা বলে নাই। এখন সাম্যাবস্থায় কি থাকার কথা, সবগুলো গ্যাস মিলে 100% থাকার কথা। তাহলে হাইড্রোজেন তাহলে কত পার্সেন্ট আছে, চিন্তা করে দেখো তাহলে কত হয়, 15 আর 36 যোগ করে দেখো কত হলো, 15 প্লাস 36 মাইনাস 100, তাহলে কত আছে, তাহলে এইটা আছে হচ্ছে 49% আমাদের কাছে হাইড্রোজেন গ্যাস আছে আর কি, বুঝতে পারছো? তাহলে
আমরা যদি এর পরিমাণটা যদি লিখতে চাও, এখন মোল ফ্র্যাকশন তো নিতেছো তুমি এখানে, তাহলে 0.36 এর মোল ফ্র্যাকশনটা, এইটা কত 0.49, এইটা কত, এইটা কত 0.15 আর কি, বুঝতে পারছো এটা। তাহলে এটা তুমি গেলে তার কি পাইছো, এটা কিন্তু তার মোল ভগ্নাংশটা পাইছিলা, এটা কিন্তু তুমি তার মোল ভগ্নাংশটা পাইছিলা, তুমি কিন্তু তার মোল ভগ্নাংশটা পাইছো। এখন তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে যেহেতু চাপ দিয়ে দেওয়া ছিল এই প্রশ্নের মধ্যে, তার মানে এইটাকে আমাদেরকে আংশিক চাপ দিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা একটু দেখি, তাহলে পি অফ অ্যামোনিয়া বের করবো কেমনে, অ্যামোনিয়া বের করবো, তাহলে এক্স অফ অ্যামোনিয়া তোমাদের মনে আছে মনে হয়, এই এক্স অফ অ্যামোনিয়া না, এই এক্স অফ এটাকে কি বলা হয়, এটাকেও তো তার মোল ভগ্নাংশ বলে, এটাকেই তো তার মোল ভগ্নাংশ বলে, তাই না, মোল ভগ্নাংশ বলে, লিখলাম। তাহলে ইন্টু কত, ইন্টু হচ্ছে মোট চাপ, তাহলে এর অ্যামোনিয়া মোল ভগ্নাংশ কত 0.15 ইন্টু মোট চাপ কত ছিল 40, গুণ করলে কিছু একটা আসবে, অ্যান্সারটা তুমি বের করে বসাও। আবার পি অফ নাইট্রোজেন তাহলে কত হবে, নাইট্রোজেনের জন্য 0.36, তাহলে 0.36 ইন্টু 40, তাহলে এটা বের হবে। পি অফ হাইড্রোজেন তাহলে কত হবে, পি অফ হাইড্রোজেন তাহলে কত হবে 0.49 ইন্টু 40, করলে এটাও তাহলে বের হবে আর কি। তাহলে একটু বের করে দেখো তো কত আসে, এরাও হ্যাঁ, তাহলে কত আসতেছে 0.15 ইন্টু 40, এটা করলে আসতে আসে হচ্ছে 6 ATM। এইটার জন্য তাহলে কত আসবে 0.36 ইন্টু 40, তাহলে আসবে হচ্ছে 14.4 ATM। তাহলে কত আসবে 0.49 ইন্টু 40, কত আসলো তাহলে 19.6 এত ATM। এবার তুমি জিনিসটা চিন্তা করে দেখো, তোমার কাছে তিনটারই মান অলরেডি তোমার কাছে আছে, এই একটা মান আছে, এই একটা মান আছে, এই একটা মান আছে, তাহলে কয়টা হইলো, তাহলে কয়টা হইলো বলো আমরা, এইটারে মানগুলো সবগুলো আছে। এবার তুমি দেখো তো চিন্তা করে তোমার ঘর পারবা কিনা। হ্যাঁ, তাহলে কি হইলো এখান থেকে কেপি বের করতেছি আমরা, কেপি বের করার অপশন কি, পি অফ অ্যামোনিয়া এইটা যাবে স্কোয়ার ডিভাইডেড বাই পি অফ নাইট্রোজেন, কিছু যেহেতু নাই তার মানে এখানে কি স্কোয়ার টু স্কোয়ার কিছু দেওয়া লাগবে না, দিলাম। তারপরে পি অফ হাইড্রোজেন তার উপরে যাবে হচ্ছে কিউব, এই না জিনিসটা। তাহলে এবার চলো আমরা মানগুলো একটু বসাই, এটা প্রত্যেকটা মান আমাদের কাছে আছে, এটা 6, তাহলে 6-এর ক্ষেত্রে যাবে হচ্ছে স্কোয়ার ডিভাইডেড বাই নাইট্রোজেনের মানটা কত 14.4 ইন্টু হাইড্রোজেনের মানটা কত 19.6, তার উপরে যাবে হচ্ছে কিউব। এখানে তুমি একটু ক্যালকুলেশন করলেই দেখবা সুন্দর একটা মান চলে আসতেছে। তা সেই মানটা কত 6-এর স্কোয়ার ডিভাইডেড বাই 14.4 ইন্টু 19.6, এইটার যাবে হচ্ছে স্কোয়ার, তাই না। তাহলে কত আসতেছে 6.50 ইন্টু 10⁻³ তাহলে এত। হ্যাঁ, আমাদের এটিএম টেটিএম কিছু লেখার দরকার নেই, তাই না। তো এবার চলো আমরা একটু মানটাকে একটু মিলাই নিয়ে দেখি। ও আমি মনে হয় একটা ভুল করছি নাকি কোনোভাবে, আমি মনে হয় একটা ছোট্ট একটু ভুল করে ফেলছি, দেখি একটু তো, কারণ আমার মনে হইতেছে আমি ভুল করে ফেলছি। ক্যালকুলেশনটা দেখি একটু, দেখছো এই যে 19 পয়েন্ট কিউব এখানে দিছি না, বাট আমি ক্যালকুলেশন করার সময় না এখানে স্কোয়ার দিয়ে ফেলছি। সো আমি একটু এটাকে কারেক্ট করবো। হ্যাঁ, তাহলে এটা কত ছিল, এটা ছিল হচ্ছে কিউব, তাই না, এটা হবে কিউব, তারপরে যাবে ব্র্যাকেট, সরি আমি আবার করি এটাতে, যে 6-এর স্কোয়ার ডিভাইডেড বাই 14.4 ইন্টু 19.6 তার সাথে যাবে হলো কিউব, এবার দিচ্ছি তো। হ্যাঁ, এবার ঠিক আছে, কত তাহলে আসতেছে একটু খেয়াল করো এই জিনিসটাতে, 3.32 ইন্টু 10⁻⁻⁴ এত। তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সারটা আর কি, বুঝতে পারছো। হ্যাঁ, আমি আমার ক্লাসে যদি কোনো একটা জায়গায় ক্যালকুলেশন যদি এমন ভুল করে ফেলি, আমি ক্লাসে এই পার্টটা কাটতে চাচ্ছি না, ঠিক আছে। সো আসলে আমার ক্যালকুলেটার চাপতে গিয়ে ভুল হয় এই জায়গাটায়, বাট আমার ক্যালকুলেশনের এই জায়গাটায় আমি হয়তো থিওরিটিক্যালি সব কিছু ঠিকঠাক বসাইতেছি, বাট এই যে স্কোয়ার কিউব দেখতে দেখতে একটু ঝামেলা করে ফেলি, বাট আমি এটা আমার ভুল তো থাকুক। হ্যাঁ, আমি আসলে
অনলাইনে ক্লাস যখন নিতে আসছি, আমি আসলে সত্যি কথা বলতে কি, আমি তো অফলাইনে বেশি ক্লাস নিছি, বললাম না 42টা জেলায় ক্লাস নিছি বাংলাদেশে। তো অফলাইনে ক্লাস নেওয়ার এক্সপিরিয়েন্সটা আমার কাছে হিউজ। সো আমি না এইটা হারাইতে চাই না, এটা আমার কাছে খুব ভালো লাগার একটা জায়গা। সো দ্যাট ইজ ওয়াই আসলে আমি অফলাইনে যেভাবে ক্লাস নিতাম, ক্লাসের মধ্যে অ্যাজ এ টিচার আমি আসলে ভুল করতে পারতাম, কথা বলতে পারতাম, যেমনি খুশি পড়াইতে পারতাম, ঠিক আমি ওইটাও তোমাকে পড়াইতে চাচ্ছি আর কি। বাট মূল টার্গেটটা হচ্ছে এটা, তোমাকে শেখানো, তুমি যেন সব কিছু করতে পারো, ওই এসেন্সটাই আমি এখানে দিতেছি আর কি, এরকম। ঠিক আছে, ওকে। এই জন্য কিছু জিনিস কাটসাট করতেছি না। তো এবার গেল কেপির ব্যাপারটা গেছে, এবার যেন কি লাগবে আমার কাছে, কেসি বের করতে বলছে। আবার দেখো কেপি বের করছি, এবার বলছে কেসি। আমরা একটা জিনিস জানি যে কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, এটা আমরা জানি না? এটা আমরা জানি না? জানি তো। আচ্ছা, তাহলে সেখান থেকে তোমাকে যদি বলি ভাইয়া যে কেসি এর মানটা বের করো, কেসি এর মান বের করো, তুমি বের করতে পারবো না। ডেল এন এর মানটা কত এই বিক্রিয়ার জন্য? ডেল এন সমান এনপি মাইনাস এন আর। এনপি এর মান কত? 2, এই পাশে হলো 4, 2 মাইনাস 4 করলে -2। ঠিক আছে, হয়েছে না? এখন এটা আমরা যদি এখানে বসাই দিই, তাহলে উপরে যাবে কেপি এর মান, নিচে আসবে আর টি, তার উপরে এর মান হবে -2। সব কিছু মান বসাই দিলে এখানে সুন্দর একটা মান আসবে। আমি বলবো এই মানটা তুমি করবা, পারবা না? পারবা না? দেখো টি এর মানটা কত, এই যে 500 যেটা আছে, টি এর মানটা কত হবে? 500 এর সাথে 273 যোগ করা। গতকালের লেকচারেই বলছিলাম যে এইটার সাথে এটা কেলভিন স্কেলে নিতে হয়, নিলাম। আর আর এর মানটা কত? আর এর মানটা হচ্ছে 0.0821, এটা হচ্ছে আর এর মানটা। ঠিক আছে, এই মানটা এখানে বসাই দিবা, টি এর মান এটা বসাই দিবা, দেখবা সুন্দর করে অ্যান্সারটা মিলছে। তার মানে কি টাইপ 5টা শেষ। বুঝতে পারছো টাইপটা কেমন ছিল? মজা ছিল না? প্রত্যেকটা জায়গায় আমরা একটা করে টাইপের একটা ম্যাথ করতেছি। তো পার্সেন্টেজ থাকলে করে ফেলা যায়, এইটা একটা টাইপের ম্যাথ ছিল। পার্সেন্টেজ থাকলে এটা একটা করে যায় কম ম্যাথ ছিল একটা কি। তো সবগুলো ম্যাথ মোটামুটি শেষ, রাইট? অ্যাবাউট টু ক্লোজ। কেপি কেসি থাকলে আলফা বের করা যায়, এইটা একটা জিনিস বাকি আছে, মানে উল্টা প্রসেসটা। আলফা থাকলে এইটা, এটা থাকলে এটা। তো অন্যগুলোর ক্ষেত্রে উল্টা প্রসেসটা হইতে পারে, বাট পরীক্ষায় দেখা যায় কেপি কেসি থাকলে আলফা বের করা যায়, এইরকমটা হয় আর কি। ঠিক আছে, তো এইটা আমরা একটু হালকা পাতলা একটা ম্যাথ করে আমরা আসলে এই লেকচারটাকে র্যাপ আপের দিকে যাব। ঠিক আছে, চলো দেখি আমরা কি অবস্থা হয়। চলো একটু দেখি। এবার হচ্ছে টাইপ 6 জিনিসটা কীরকম? কেপি অথবা কেসি দেওয়া আছে, এটা গিভেন ভ্যালু, আমাদের কাছে বলছে যে আলফা নির্ণয় করো আর কি। এই টাইপের প্রশ্নটাও হয়, অ্যান্ড বোর্ডের ক্ষেত্রে এই প্রশ্নটাও ইদানিং আসছে অ্যান্ড আসতেছে, এটা বোর্ডে আসে। আমি যেগুলো তোমাকে করাইতেছি এগুলো বাড়তি জিনিস না, বাড়তি জিনিস তোমাকে আমি যখন প্রয়োজন পড়বে তখন পড়াবো। ঠিক আছে, এখন পড়ানোর মতো করে করতেছি না আর কি। ঠিক আছে, আমার চ্যানেলে তুমি বাড়তি জিনিসগুলো পাবা। তোমার যদি মনে না হয় যে বাড়তি জিনিস কোনগুলা বা কোন জিনিস তোমাকে আসলে এক্সট্রা পড়াচ্ছি, তুমি চাইলে রাসায়নিক পরিবর্তনেরই একটা কেম শর্ট নামে একটা ক্লাস আছে, যে ক্লাসের মধ্যে আমরা শুধুমাত্র এইচএসসি পরীক্ষাকে টার্গেট করে পড়াইছিলাম। ওইখানে আমরা এত কিছু করাইনি, যে যেগুলো আসার মতো সেগুলো করাইছে। আবার ধরো যে ইঞ্জিনিয়ারিং এডমিশন টেস্টের জন্য, ভার্সিটি এডমিশন টেস্টের জন্য কেমন প্রশ্নগুলো হয়, এগুলো টাইপেরও কন্টেন্ট অলরেডি ভার্সিটিগুলো আছে, ইঞ্জিনিয়ারিংগুলো এখনও আসে নাই। এই বছরে যেহেতু আমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসলে পড়াচ্ছি, তো ওই কন্টেন্টগুলো চলে আসবে ফ্রিতেই ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটেও থাকবে। আবার হচ্ছে তুমি আমার দেখবা যে চ্যানেলেও থাকবে আর কি, তুমি সেখান থেকে দেখে নিতে পারবা যে ভাইয়া তোমাকে কতটুকু পার্থক্য করাইতেছে। ঠিক আছে, এখন আমি তো শুধুমাত্র যে পেইড ব্যাচের জন্য যেভাবে পড়াচ্ছি, ফ্রিতেও আমি ঠিক সেভাবেই পড়াবো। আমার লক্ষ্যটা না, অবশ্যই টাকা ইনকাম করার দরকার একটা আছে, কারণ আমি সব কিছু ছেড়ে দিয়ে আমি এই মুহূর্তে তোমাদের কাছে এটাই করতেছি। হ্যাঁ, আগামী কিছুদিন পরে বা কিছু বছর পরে হয়তো বা লাইফের অন্য একটা জায়গায় স্টেজে গিয়ে স্টে করবো, বাট আপাতত এই অবস্থায় দাঁড়ায় তোমাকে আসলে সার্ভিসটা দিচ্ছি। দ্যাটস আসলে অবশ্যই ইনকাম করার জায়গাটা আছে। আমি বিশ্বাস করি সার্ভিস দিতে পারলে আসলে সেখান থেকে টাকাটা মূল ব্যাপারটা হয় না। তো আমার আবার শুধু টাকাটা অর্জন করলে তো জীবন সব কিছু না, আরেকটা জিনিস একটা সাইড একটা এখানে আছে, সেটা কি জানো? যে আমি একটা স্বপ্ন দেখছি। তুমি ভাবতে পারো যে বাচ্চা আমি একটা স্বপ্ন কিনা বা সিলি একটা স্বপ্ন কিনা, বাট স্বপ্নটা দেখছি আর কি, মানে স্বপ্ন দেখলে তো কিছু বলতে নেই। স্বপ্নটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা রসায়ন পড়ুয়া শিক্ষার্থীদের টেবিলে যে আমি যেন আমার কন্টেন্টটাকে নিয়ে পৌঁছাতে পারি আর কি। ঠিক আছে, তো এই জন্য দেখা যায় যে চাচ্ছি যে শুধুমাত্র পেইডে সব কিছু দিয়ে রাখবো, তো হয়তো এই জন্য টাকার ব্যারিয়ারের কারণে অনেকে হয়তো আসবে না।
তো এই জন্য আমি কী করছি যে ফ্রিতেও অনেক কিছু জিনিসপত্র দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা কন্টেন্ট ফ্রিতে দেওয়ার জন্য আর কি, সবগুলো দেওয়ার চেষ্টা করব। দেন পরবর্তীতে যার যেটা মনে হবে যে তুমি তো অন্য জায়গায় পড়তাই, তুমি যে আমার কাছ থেকে আরও যদি গাইডেড কোর্স যদি রাখতে চাও তুমি রাখবা, ঠিক আছে। অ্যান্ড এই যে গাইডেড কোর্স বলতে পারো যেটা বলতেছি না, যখন আমি তোমাকে যখন ফ্রিতে কন্টেন্টটা যখন দিতেছি তখন আমার কাছে দায়বদ্ধতা নাই যে আমি এই একটা টাইপের ম্যাথ করাইছি, করানোর পরেই এটার আমি 2টা প্র্যাকটিস করে দিছি, এটা কিন্তু আমার দায়বদ্ধতাটা নাই। আমি যেমন ধরো যে তোমার কাছে অনেকগুলো এখান থেকে মানে হইতে পারতো যে তুমি এই লেকচারটা করতে গিয়ে ঠিক কোনো একটা প্রবলেমে পড়ছো বা এই ম্যাথটা করতে গিয়ে প্রবলেমে পড়ছো আর কি, ঠিক তখন তোমার হয়তো ডিসকাশনের দরকার পড়তে পারে। তো গাইডেড কোর্সগুলোর মধ্যে এইটা হয় যে তুমি ধরো যে তোমার দায়বদ্ধতা আছে, তুমি না বুঝলে আমি তোমাকে বুঝাইতেই হবে আর কি, না বুঝলে তোমাকে ছেড়ে দেওয়াটা আমার জন্য উচিত হবে না। তো এটা হচ্ছে গাইডেড কোর্সের আর এটার মধ্যে ডিফারেন্স। বাট এখানে যেমনটা গেছে আমি একটা লেকচার দিয়ে তোমাকে ছেড়ে দিয়ে গেছি, আমি তোমার কোয়েশ্চেনগুলো নিতে পারতেছি না। তো এটা যদি তোমার কখনো মনে হয় যে তুমি আমার কাছে ওইটাতে নিতে পারবা, বাট আদারওয়াইজ আমি তোমাকে বলবো যে তুমি এই যে ক্লাসটা ইউটিউব থেকে করতেছো, তো এই ক্লাসটা অনুগ্রহপূর্বক তোমার অন্য বন্ধু বান্ধবের কাছে একটু পৌঁছায় দিবা আর কি, এটা তোমার কাছে একটা রিকোয়েস্টে বলতে পারো। অ্যান্ড তাকে ওটা রিকোয়েস্টে আমার হয়তো রিকোয়েস্টটা করিও, যাতে করে আমি সবার পড়ার টেবিলে একবার করে হলেও জীবনে যেতে পারি আর কি। তো এইটা যদি যাইতে পারি তাহলে জীবনে একটা স্বপ্ন পূরণ হলো, দেন পরের স্বপ্নের দিকে দৌড়ে এলাম এরকম। তো চলো একটু দেখি আমরা। হ্যাঁ, কেপিকেসি নির্ণয়ের ক্ষেত্রে কেপিকেসি দেওয়া থাকবে আলফা নির্ণয়, এটা না। তো এই ম্যাথটা আসলে চলো দেখি আমরা আছে কিনা, আমি যে দেখতেছি সেখান থেকে আসলে আছে কিনা বইটার মধ্যে, আমরা একটু দেখি, তাই না? কি বলো, আমরা একটু দেখি। কেপিকেসি দেওয়া আছে আলফা নির্ণয়, এইরকম একটা ম্যাথ দেখছিলাম, আমি নিজেই দেখছিলাম, কারণ এটা বোর্ডেও আসছে, ঠিক আছে। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে এরকম, আমি একটু প্রশ্নটা লিখতে চাই, টোটালটা একটু হালকা পাতলা লিখি, কিছু মনে করো না। যে এত তাপমাত্রায় 1 ATM চাপে N2O4 25% বিয়োজিত হয়। তার মানে এইটারই বিয়োজন বিক্রিয়া আর কি, কথাগুলো যেমন এই জায়গাটা ক্লিয়ার আছে, তো বিয়োজিত হয়। তাহলে এবার তাপমাত্রা স্থির রেখে চাপ অর্ধেক করা হলে বিয়োজন মাত্রা কিরূপ পরিবর্তন মাত্রার কি পরিবর্তন ঘটবে? বিয়োজন মাত্রার কি পরিবর্তন ঘটবে? ঠিক আছে, এইটার ব্যাখ্যা কথা বলছে। এটা করতে পারলে তুমি দেখবে যে ক্লিয়ার হয়ে গেছে। প্রশ্ন পড়ো। বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা বিয়োজন মাত্রা দেওয়া আছে, তার আলফা দেওয়া আছে। তো পরবর্তীতে চাপটা যদি এখানে চেঞ্জ করা হয় তো তখন নাকি তার বিয়োজন মাত্রারও পরিবর্তন ঘটার কথা, আসলেই ঘটার কথা, তাই না? তো সেই পরিবর্তনটা কত, এইটা আসলে আমাকে বের করতে বলছে। চলো দেখি আমরা একটু দেখি পারি কিনা আমরা। হ্যাঁ, যদিও তোমরা পারবা, তোমরা সবাই ভালো মানুষ, সুন্দরভাবে বুঝতেছো। আমি 6টা ম্যাথ করাইছি, তোমাকে যেন আমি 36টা ম্যাথ করতে দেখি আর কি। ওকে, সো এই জায়গায় দেখো একটু আগে আলফার মানটা দিয়ে দেওয়া আছে, বাট আমাদের কাছে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তুমি একটা বিক্রিয়ার কেপিকেসির মান যেটা নির্দিষ্ট তাপমাত্রা, এটা ফিক্সড তাপমাত্রা যদি চেঞ্জ না করো তার কেপিকেসির মান পরিবর্তন হবে না। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই বিক্রিয়ার জন্য যেটা কেপি থাকবে, পরে তাপমাত্রা স্থির রেখে চাপ যদি চেঞ্জ করা হয়, তখনও কি তার কেপিটা সেম থাকবে। তার মানে আগে আমার কেপিটা বের করতে হবে। তো কেপি বের করি আমরা। তাহলে আগে আমরা একটু লিখি, N2O4 এইটা বিক্রিয়া করে তৈরি করে কি আসলে এইটা বিক্রিয়া করে তৈরি করতেছে এটা এরকম। এখন তুমি দেখো ইনিশিয়ালি আমরা আই দিয়ে প্রকাশ করতেছি, ইনিশিয়ালি এটা পরিমাণ ছিল কত 1, এটা ছিল হচ্ছে 0। ইকুইলিব্রিয়াম অবস্থায় যখন গেছি আমরা তখন এটা কত 1 থেকে আলফা পরিমাণ চলে যায়, এটা গিয়ে 2 আলফা পরিমাণ তৈরি হয়। তাহলে আমাদের কাছে কি বলছে, 1 ATM চাপের কথা বলছে, এখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও আছে। আমি যদি জিনিসটাকে ভেঙে লিখতে পারলে মনে হয় ভালো, তাই না? মোট মোল সংখ্যা সাম্যাবস্থায়, মোট
মোট মোল সংখ্যা। মোট মোল কত? 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা করলে তাহলে কত হলো? 1 প্লাস আলফা, এটা হলো মোট মোল সংখ্যা আর কি, তাই না? ওকে, এবার তুমি তাহলে এদিকের মধ্যে আসো, তাহলে কেপি এর মান বের করতে হবে। তাহলে কেপি সমান কত? কেপি সমান হইতেছে, এটা হইলো 2 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু 1 এটিএম বলছে না, তাহলে আমার জন্য সুবিধা একটু, তাহলে 1 দিলাম, তার উপরে গেল স্কোয়ার, ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু 1, তার উপরে যাবে হচ্ছে স্কোয়ার। স্কোয়ার না, তার উপরে তো কিছু নেই, কেন যাবে না? কারণ এখানে তো আসলে সামনে 1 আছে আর কি, এটা। তাহলে এবার আমরা সবগুলো মান বসায় ক্যালকুলেশন একটু করি আর কি। আলফার মান কত? আলফার মান হচ্ছে এখানে কত? 0.25টা হচ্ছে আলফার মান, 0.25টা হচ্ছে এখানে আলফার মান। মান বসাই দিই একটু আলফার মানটা, তাই 2 ইন্টু 0.25 ডিভাইডেড বাই 1 প্লাস 0.25 নিছি, নিয়ে এটাকে আমরা স্কোয়ার করতেছি, করলে 0.16 আসতেছে। তাহলে উপরে থাকতেছে 0.16। তারপরে কি হলো? 1 মাইনাস 0.25 ডিভাইডেড বাই 1 প্লাস 0.25 ক্যালকুলেশন করলে আসতেছে 0.6। এখান থেকে তুমি কেপি এর মানটা বের করতে পারো। কেপি এর মানটা কত আসতেছে? 0.16 ডিভাইডেড বাই 0.6, তাহলে 0.267 এত আসতেছে আমাদের কাছে কিসের মান? কেপি এর মান আর কি, বুঝতে পারছি? ওকে, তাহলে কেপি এর মানটা তো আমরা পাইলাম, যে কেপি এর মানটা না চেঞ্জ হবে না। কি যেন বলছে ভাইয়া? ভাইয়া বলছে কেপি এর মানটা না চেঞ্জ হবে না, এটা হচ্ছে ভাইয়ের কথা ছিল। এটা গেলো একটা ধাপের কাজ গেল। এবার যাব হচ্ছে আমাদের কাছে পরবর্তী ধাপ এরকম। ওকে, ছোট্ট একটু ধাপ। কী ধাপ বলছে এবারে? এইটা গেল প্রথম পর্যায়ে আলফা ছিল, যেখান থেকে কেপি পাইছে। এবার বলছে চাপটা যদি অর্ধেক করে ফেলি আমরা, চাপ যদি অর্ধেক করে ফেলি, তাপমাত্রা যদি ফিক্স রাখি, তখন কি কীভাবে চেঞ্জ হবে কিনা চলো একটু দেখি আমরা। চাপ যদি চেঞ্জ করে ফেলো, এই জিনিসগুলো তো চেঞ্জ হয় না, এই জিনিসগুলো তো সেম টাইপেরই ছিল। তাহলে আমাদের কাছে এখন কেপি এর মান জানা আছে, এখন চাপটা অর্ধেক করে ফেলছে, তার মানে লিখি আমরা একটু। তাহলে কেপি সমান 2 আলফা, আলফা না দিয়ে 2 আলফা প্রাইম দিই, কেন? কারণ আমরা তো ধরতেছি যে চাপ কমানোর কারণে তার একটা আলফার পরিবর্তন আসছে, বিয়োজন মাত্রার একটা পরিবর্তন আসছে। তাহলে বিয়োজন মাত্রাটাকে এইটা না ধরে ধরতেছি, এখানে লিখে দিই যে চাপ কমালে আলফা বা বিয়োজন মাত্রা হবে আলফা প্রাইম ধরছি আর কি। কত ধরছি? আলফা প্রাইম। এবার তো হবে, আচ্ছা একবারে লিখি এবার। তাহলে 2 আলফা প্রাইম ডিভাইডেড বাই 1 প্লাস আলফা প্রাইম ইন্টু হাফ যেন কোথায় পাইলাম? তার উপরে গেল স্কোয়ার। হাফ কই পেলাম? হাফ পাইলাম হচ্ছে এই যে চাপটাকে অর্ধেক করছে, আগে ছিল 1 এটিএম, এবার করছে কত? 1/2 করছে আর কি, এটা। এবার এখানে আসো, 1 মাইনাস আলফা প্রাইম ডিভাইডেড বাই 1 প্লাস আলফা প্রাইম ইন্টু 1/2, ঠিক আছে? এরকমটা। তা তুমি এবার দেখো কেপি এর মান কিন্তু জানো, বের করতে হবে কি? আলফা প্রাইমের মানটা। এবার চলো আমরা ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করি আর কি, তাহলে একটু সুবিধা হবে মনে হয় আমাদের কাছে। যে কেপি সমান, উপরে যদি গুণটুন যদি করে দেই তাহলে কত হয়? উপরে থাকে হচ্ছে 4 আলফা প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস আলফা প্রাইম, এটা তার সাথে থাকবে হচ্ছে 4, বুঝছো কিনা দেখো তো? তার সাথে যদি গুণ করে দিই নিচেরটাকে, এটা উপরে চলে যাবে, তাহলে 2 ইন্টু 1 প্লাস আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা প্রাইম, বুঝছো কিনা? এইটাকে স্কোয়ার করছি, 2কে স্কোয়ার করলে 4, সাথে হলো কত? আলফা প্রাইম স্কোয়ার, 1 প্লাস আলফা প্রাইমের স্কোয়ার হোল স্কোয়ার হবে এটা, তাই না? এটা হচ্ছে হোল স্কোয়ার, সাথে হলো কত? 4 নিচ্ছি, তাহলে 2 ইন্টু 1 প্লাস আলফা প্রাইম, এই যে নিচেরটা এবার উপরে গেছে গুণ করে দেওয়ার কারণে, এইটা হচ্ছে নিচে আসছে, হয়েছে। এবারে চলো তো আমরা লিখি জিনিসটাকে, কি লেখা যায়? তাহলে এখান থেকে কিছু কাটাকুটি করা যায়। কি কাটাকাটি করতে পারবা? এইটা আর এখান থেকে একটা কেটে দিতে পারবা আর কি, তাই না? এই 4 আর এই 4 কেটে দিতে পারবা, দিলা।
তাহলে এবার তুমি বলো তো কী কী পাইলা জানো? উপরে থাকলো 2 আলফা প্রাইমের স্কোয়ার ডিভাইডেড বাই নিচে থাকলো কি 1 প্লাস আলফা প্রাইম, একটা স্কোয়ার ছিল মানে কি দুইটা ছিল, একটা কেটে গেছে এখানে দিচ্ছি। তার সাথে কি হলো এখানে নিচে আছে 1 মাইনাস আলফা এটা আছে আর কি, পাইছি আমরা। এবারে এইখানে কিন্তু স্টিল কেপি আছে, স্টিল এখান থেকে কেপি আছে। তাহলে কি হলো এখানে 2 আলফা স্কোয়ার, নিচে কি লেখা যায় 1 মাইনাস আলফা স্কোয়ার লেখা যায় কিনা, a প্লাস বি এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র আর কি পাইছে। তাহলে এবার আমরা পাইছি হচ্ছে কেপি, এটা হচ্ছে কেপি। আগে মানগুলো বসাই না, পরে বসাই একবারে। তাহলে কি লেখা যায় এখানে, তাহলে কেপি আর গুণ করে দাও, তাহলে কেপি দিয়ে আলফা স্কোয়ার সমান 2 আলফা স্কোয়ার, এরকম আলফা স্কোয়ার নাকি আলফা প্রাইম, এগুলো না আলফা প্রাইম, এগুলো আলফা প্রাইম। তাহলে এইটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আলফা প্রাইমটাকে বের করতে পারবো আমরা এখান থেকে। তাহলে আলফা প্রাইমের স্কোয়ার কমন নিতে পারবা, কিন্তু একটা জিনিস ভেঙে ভেঙে লিখতে পারলে মানে ভালো হতো, তাই না তোমার জন্য? আচ্ছা, এইটাকে ওপাশে যদি নিয়ে যাই তাহলে কি লেখা যায় 2 আলফা প্রাইমের স্কোয়ার প্লাস কেপি আলফা প্রাইমের স্কোয়ার সমান কেপি লিখলাম। তাহলে এবার যদি আমি লিখি আলফা প্রাইমের স্কোয়ার সমান কেপি ডিভাইডেড বাই 2 প্লাস কেপি, এইটা তো লেখা যায়। এবার তুমি এখান থেকে এবার দেখো তো এখান থেকে এটা লেখা যায় কিনা, তোমার তো মানগুলো এখানে ক্লিয়ার ছিল, ঠিক আছে? দাঁড়াও ক্যালকুলেটারটা কই। আচ্ছা, তাহলে এবার কত ছিল যেন এখান থেকে কেপি এর মানটা, ওকে 0.267 নিলাম ডিভাইডেড বাই 2 প্লাস 0.267, এটা নিচ্ছি আমরা হচ্ছে মানটা। তাহলে 0.117, এটা হচ্ছে আলফা প্রাইম স্কোয়ারের মান আর কি, ঠিক আছে? এখন আমি ছোট্ট একটু ডান পাশে জায়গাটা ইউজ করি আর কি, এখান থেকে। তাহলে ইউজ করলে কি দেখতে পারবো, তোমার যদি এবার বলা হয় তাহলে আলফার মান তাহলে কত হবে আর কি, এটাকে রুট করতে হবে। তাহলে রুট ওভার 0.117 করলে তাহলে কত হলো 0.34, এইটা আসছে 0.342, যদিও 34 লিখছে আর কি এরকম। তাহলে আলফা মানটা যদি এত হয় তাহলে এটাকে কি লিখতে পারি 34% লিখতে পারি না, লিখতে পারি কিনা? পারি। তাহলে আমরা কি দেখলাম, একটু ক্যালকুলেশনটা বড় হয়েছে শুধুমাত্র, আর তো কোনো কাজ হয় নাই। তাহলে তুমি এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো, আলফার মানটা আচ্ছা আলফা মান না, আলফা প্রাইমের মানটা এইটা হয়ে গেছে। শুরুতে ছিল কত, শুরুতে ছিল হচ্ছে 34 ছিল, সরি 25 ছিল। তাহলে কতটুকু বাড়ছে 9%-এর মতো নাকি? হ্যাঁ 9%-এর মতো বাড়ছে আর কি। তো দেখি আমরা একটা অ্যান্সারটা দেখি একটু কত ছিল। হ্যাঁ 9%-এর মতো বাড়ছে গেল। হ্যাঁ, এটাকে হচ্ছে তারা আবার ওই যে গুণ দিয়ে বলছে 1.39 গুণ হয়েছে আর কি, বলতেই পারো, সমস্যা নেই। যে তুমি যদি এইটাকে ভাগ করে দাও, দেখি একটু আমরা ওদের সাথে মিলে কিনা, 1.3%-এর মতো 34 ডিভাইডেড বাই 25, হ্যাঁ 1.36 গুণ। তুমি যে বলো যে এরকম যে চাপ কমানোর কারণে কত গুণ আসলে বাড়ছে, তাহলে বাড়ছে না, কত গুণ হয়েছে 1.36 এত গুণ হয়েছে আর কি, এরকমও বলতে পারো। তুমি বলতে পারো যে দেখেন এটা কত পার্সেন্ট বাড়ছে, এটা হচ্ছে 25 মাইনাস 34, এটা বিয়োগ করে দিয়েও বলতে পারো যে এত পার্সেন্ট বাড়ছে আর কি। বুঝতে পারছো কি লিখলাম, বললাম যেন কথাটা? অর্থাৎ এই যে পরিবর্তন কতটুকু হয়েছে 34 মাইনাস 25, অর্থাৎ 9% বাড়বে, 9% বিয়োজন মাত্রা বাড়বে আর কি, বিয়োজিত হবে, বেশি বিয়োজিত হবে। ব্যাপারটা ক্লিয়ার? এই হচ্ছে কাহিনীটা। তো আমরা ম্যাথ করছি কত, এটাও করছি। সো আমাদের কাছে যা যা করার দরকার ছিল ইভেন আমরা এটা করে ফেলছি, এখান থেকেও এটা করে ফেলছি। সো এই টাইপের ম্যাথগুলোই না বেশি বেশি করে আসে। আরেকটা টাইপের কমন ম্যাথ যেটা কিনা আমরা করছি ইউজ, কেপি সমান কেসি RT টু দি পাওয়ার del n, এইটা দিয়ে কিন্তু আমরা ম্যাথ করে ফেলছি। সো এটা নিয়ে বলার কিছু নাই। তার মানে আমরা কেপি কেসি রিলেটেড সবগুলো ম্যাথ যত টাইপের হয় এইগুলোকে 6টা টাইপের আওতায় নিয়ে এসে সবগুলো করে ফেলছি এখানে। ওকে, সো আমি কিন্তু এই 6টা টাইপ করার সময় কোনো বইটা আসলে এভাবে ফলো করি নাই, ঠিক আছে? যে কোন বইয়ে কীভাবে আসে না আসে এইটা আসলে ফলো করা ওভাবে হয় না।
মানে হচ্ছে কোন বইয়ে কত টাইপ বলছে, কোন টপিক বলছে, এরকম করে ম্যাথ, এরকম না। আমার ফিলোসফিটা থাকে হচ্ছে কোনো একটা স্টুডেন্টকে কেমিস্ট্রি ম্যাথ করানোর সময় যে ওই বিক্রিয়াটা করার সময় বা ওই পরিবর্তনটা পড়ার সময় কত টাইপের ম্যাথ আসলে পরীক্ষায় স্যাররা দিতে পারে আর কি। তো এই জন্য তোমাকে ওই জায়গায় নামিয়ে তোমাকে শেখানো, এটা হচ্ছে আমার একাডেমিকের দায়িত্ব। তো ওই সময় আসলে আমি তোমাকে বুঝে 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 পড়ায় আগাই আর কি। তো ওইটাই আসলে তোমাকে এখানে করছি। তো তুমি এখন দেখো চ্যাটার্ড ম্যাথ করার পরে বইটা খুলে এখন দেখো, তোমার যদি দেখা যাবে যে বই খোলার পরে তুমি যদি সবগুলো ম্যাথ যদি করতে পারো, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। এরপর তোমার দেখা গেলো কোনো একটা ম্যাথ এই টাইপগুলোর সাথে মিললো না, অর্থাৎ ম্যাথগুলো নাই আর কি, মনে হচ্ছে একটা ম্যাথ একটু ভাইয়া ডিফারেন্ট আসছে, তখন তুমি ভাইয়ের সাথে আবার ডিসকাস করতে আসো, দেন ভাইয়া তোমাকে হচ্ছে যে ওইটা আরেকবার বুঝাই দিব না আর কি। ওটা বুঝতে পারছি? ওকে, দুই একটা ম্যাথ একটু ডিফারেন্ট থাকবে, যেগুলো ধরো যে ইঞ্জিনিয়ারিংয়ে সময় আসছে, ইঞ্জিনিয়ারিংয়ের সময় আসছে, বিগত বছরগুলোর মধ্যে একটু ডিফারেন্ট টাইপের ছিল। তো আমি না ওই জিনিসগুলো একটু অ্যাভয়েড করছি আর কি এই লেকচারগুলোর মধ্যে। কেন? যখন তুমি একাডেমিকটা পড়তেছো তখন ওই পুরো টপিকটা তোমাকে আত্মস্থ করে জিনিসটাকে মাথায় বুঝতে হবে। তুমি যে আগেই যদি একটু দুই একটা ব্যতিক্রম যদি ম্যাথ করে ফেলো, তাহলে তুমি দেখবা তোমার দ্বারা ওই যে ড্রিমটা তুমি দেখতেছিলে যে আমি ওই কঠিন ম্যাথগুলো পারবো, তো ওইটা আসলে আগে হইলো না। হ্যাঁ, ওই যে কাজটা করার লাগে আর কি, যখন তুমি কোনো একটা মহাযজ্ঞের দিকে যাবা তখন আগে আসলে তোমার প্রিপারেশনটা ভালো হওয়া দরকার। আগে মহাযজ্ঞের প্রিপারেশন নেওয়ার দরকার নেই। যেমন ধরো আমি একটা যুদ্ধে যাইতেছি, তো যুদ্ধের মধ্যে আমার কাছে আমি চিন্তা করতেছি যখন আমি রাজার সামনে যখন যাব, তখন রাজার সামনে যে সৈন্যরা থাকবে তার কাছে মানে বহুত গোলাবারি আছে, ও তো আমাকে উড়াই ফেলবে আর কি। এই জন্য আমি এমন একটা প্রিপারেশন নিয়ে যাই যেটার মধ্যে আমার সামনে যদি গায়ে গোলাবার যদি লেগেও যায়, আমার জন্য কোনো ক্ষতি যেন না হয়, এই প্রিপারেশন আমি সামনের দিকে গেলাম। কিন্তু আগে কি আমি এই রাজা মন্ত্রী এদের সামনে কি আমি আগে পড়বো, নাকি আমি সৈন্য সামন্তের আগে পড়বো আর কি? তো সৈন্য সামন্তের কাছে তো আসলে ওই গোলাবার ধরো যে ওইটা নাই, আছে কি তার কাছে ছোটো ছোটো চাকু আছে বা ছোটো ছোটো একটা ছুরি আছে, তো এইগুলোর মাধ্যমে আমাকে মানে সামনাসামনি করতে হবে। তো আমি কিন্তু এটার জন্য তখন প্রিপারেশন নিলাম না। তো এই জন্য যখন তোমরা একাডেমিকের প্রিপারেশনটা নিবা 26 ব্যাচ অথবা 27 ব্যাচ, একটাই কথা বলে, তখন তুমি আগে একটু লেভেল আস্তে 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 করে আপ করে 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 সামনের দিকে আগাবা, তখন তুমি দেখবা খুব ভালো করতে পারবা। সো একাডেমিক প্রিপারেশন এক ধরনের, কিছু জিনিসপত্র বাদ, কিছু জিনিসপত্র গ্রহণ। এইচএসসি পাবলিক পরীক্ষার জন্য কিছু জিনিসপত্র কমায় প্রিপারেশন নেওয়া যায়, বাট অ্যাডমিশন আসলে একটু বাড়তি নেওয়া যেতে পারে। সো এটা তোমাকে কী করা লাগবে, আগে একটা একটা করে লেভেল অ্যাকিউর করা লাগবে, দেন তুমি দেখবা তুমি ওইটাকে তোমার হাইয়েস্ট যে অ্যাপেক্স যেটা আছে তুমি এটা কিন্তু টাচ করতে পারবা। বুঝতে পারছো? তো যাই হোক, শেষের স্লাইডটা থাকে অ্যাজ ইউজুয়াল, আমরা বলছিলাম ক্লাস করতে করতে যা মাথায় আসবে ওইটাই বলা আর কি। সো এই জন্য আমি তোমার একটাই কথা বলি এখানে, যে আজকে যেটা মনে পড়তেছে স্মল স্মল স্টেপসের কথা মনে পড়তেছে আর কি, স্মল স্টেপসের কথা মনে পড়তেছে। মানে আমরা যখন একটা কাজ করি, কোনো একটা কাজ করতে যখন যাই, ধরো আমরা এইচএসসি পরীক্ষায় ভালো করা, অ্যাডমিশনে ভালো করা, এটা হচ্ছে আমাদের কাছে এখন নিয়ার ফিউচারের একটা নিয়ার ফিউচারের একটা লক্ষ্য আর কি। তো এই লক্ষ্যটা অর্জন করার জন্য আমরা শুরুতেই কী টার্গেট নিই, আমি হচ্ছে যে বুয়েটের ম্যাথ এখন আসা ম্যাথগুলো পারবো, আইআইটিতে আসা ম্যাথগুলো আমি পারবো, আমি হচ্ছে যে বিগত বছরের সবগুলো অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো আমি এখনই সব সলভ করে ফেলবো, তার মানে হচ্ছে যে আমি একটা ভালো কন্টেস্টেন্ট হয়ে দাঁড়াবো। এটা হচ্ছে আমাদের কাছে লক্ষ্য নিয়ে দাঁড়ায় আর কি। দেখো তুমি একদমই ওই ম্যাথগুলো করতে গেলে তোমার কী করা লাগতেছে, প্রায়র নলেজ লাগবে, কম্পিটিশনের টাইপের ম্যাথগুলোর জন্য তোমার একটা মেন্টালিটি লাগবে, তাই তো? মোটামুটি তোমাকে একটা ভালো একটু সরঞ্জাম করে নিয়ে বসতে হবে আর কি। যখন তুমি ট্যাগটা লাগানো দেখতেছো যেটা বুয়েটে আসা ম্যাথ, তুমি ওই ট্যাগটা মুছে দাও যেটা বুয়েটে আসা ম্যাথ না, দেন তোমার কাছে মনে হবে একটা অ্যাজ ইউজুয়াল ম্যাথ, তুমি ওইভাবে ডিল করতে যাও, তখন আমি তোমার কোনো আপত্তি নেই। বাট যখনই ট্যাগ লাগাই নিয়ে শুরু করতেছো, তখনই কিন্তু তোমার কাছে একটা স্টেপটা অনেকটা ডিফারেন্সটা বেড়ে যাইতেছে আর কি। যদি নর্মাল একটা ম্যাথ নিয়ে তুমি বসো, অনুশীলনী ম্যাথ, তখন স্টেপটা এতটুকু মনে হবে। বা যখন তুমি মনে করো যে এখনই আমি ফার্স্ট ইয়ারে আসি, তো তখন আমার কাছে মনে হইতেছে কি একবারে এত বড় একটা স্টেপের একটা ম্যাথ বলে মনে হবে। তো এই স্টেপের ম্যাথটা আমি বলি তোমাকে এত বড় 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 স্টেপ দেওয়া এই মুহূর্তে দরকার নেই। তোমার যেটা কাজ হবে খুবই ছোট, স্বাভাবিকভাবেই শুরু করো না, যে যেটা দেওয়া আছে A+B সূত্র, এ এত বি এত, এটা দিয়েই ম্যাথ করা শুরু করো আর কি। একটা অনুশীলনী ম্যাথ থেকেই শুরু করো। তুমি অনুশীলনী ম্যাথ পারো, ওকে ঠিক আছে, নিজে করো যে ম্যাথগুলো তুমি এটা পারো, ওকে তুমি আগে এটা করো। তারপর অনুশীলনী যে সিকিউতে আসা ম্যাথগুলো তুমি পারো, হ্যাঁ পারি, দেন তুমি আস্তে 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 লেভেল আপ করে করে সামনের দিকে যাও। এই যাওয়াটা কিন্তু তোমার কখনো শেষ হবে না। তুমি বইয়ের শেষগুলো করছো, দেন তুমি ধরো যে চুয়েটে আসা, রুয়েটে আসা, বুয়েটে আসা সবগুলো তুমি সলভ শেষ করছো। এখন তোমার হচ্ছে ভাই আমি অনেকগুলো স্মল স্টেপস দিয়ে 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 আমি তো সামনে চলে আসছি। ঠিক আছে, তোমার তো জার্নির কোনো শেষ নেই, এবার তুমি যাও,
তুমি হচ্ছে পাশের দেশের রাইটারের বই পড়ো, তুমি হচ্ছে যে আমেরিকান রাইটারের বই পড়ো, তুমি হচ্ছে যে কোনো কিছু রাইটারের বই পড়ো, কোনো প্রবলেম নাই। বাট এক লাফে ওখানে যাইও না, তুমি একটু আস্তে আস্তে পড়ে পড়ে সামনের দিকে আগাও। সো এই তো অনেকগুলো কথা বললাম আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ পরের লেকচারে আমরা কথা বলবো হচ্ছে পানি আয়নীকরণ, গুণফল এবং অন্যান্য টপিকগুলো নিয়ে আর কি। সো সবাই সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আর একটা লাস্ট কথা, ছোট্ট একটা কথা, তোমাদের যে আমি ম্যাথগুলো করাইলাম মাত্র 6টা টাইপের, 6টা ম্যাথ করাইছি, আর ম্যাথ করা লাগবে না। মাঝখানে ম্যাথ করতে করতে ভাইয়া কী বলছিলাম, তোমার এখন করা লাগবে কত, 36টা ম্যাথ করা লাগবে। সেই ম্যাথগুলো করে তুমি কোথায় সাবমিট করবা, আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে এসে ম্যাথটা তুমি সাবমিট করবা। তাহলে ভাইয়া তোমার ওখানে প্রত্যেকটা ম্যাথগুলোকে একটু চেক করব, চেক করে 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 তোমাকে আসলে একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো আর কি। সো এই তো ভাইয়ের দিক থেকে এতটুকু বলা ছিল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।